আজকে আমরা বেসিক্যালি যেটি আলোচনা করব, গতকাল আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে আন্তর্জাতিক বিষয়গুলি লিখিত যে 100 মার্কস, এটি আমরা আসলে কিভাবে প্রিপারেশন নিব এবং প্রশ্ন আসলে সিলেবাস কতটুকু, আমি কতটুকু পর্যন্ত আমার স্কোপ, কোন কোন জায়গায় আমি গুরুত্ব দিব, কোন কোন জায়গায় আমরা স্কিপ করতে পারবো, প্রশ্ন কোন প্যাটার্নে আসে, এটি আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি গত ক্লাসে আন্তর্জাতিকে। আজকে বেসিক্যালি আমরা যেটা চেষ্টা করব, বাংলাদেশ বিষয়গুলি হচ্ছে আপনার এখানে 200 মার্কসের রিটেন পরীক্ষা। তো এক্ষেত্রে দেখা গিয়েছে আপনার 35 থেকে হচ্ছে আপনার 42তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল, এগুলো আপনাদের সিলেবাসে, পিএসসির ওয়েবসাইটে যে সিলেবাসটা দেওয়া আছে বাংলাদেশ বিষয় বলে, এই সিলেবাসের থেকেই আসলে প্রশ্নগুলো আসতো, মানে সিলেবাস অনুযায়ী ডেসক্রিপটিভ বর্ণনামূলক প্রশ্ন আসতো। কিন্তু আমরা দেখি যে পরবর্তীতে বাংলাদেশ বিষয়গুলিতে কিছু শিফট হওয়া শুরু করলো, প্রশ্ন প্যাটার্নে চেঞ্জ আসা শুরু করলো। সর্বশেষ এই পরিবর্তিত যেই পরিস্থিতি, রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন একদম নতুন করে একটা পিএসসি কমিশন গঠিত হলো, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে পূর্বের প্রশ্ন প্যাটার্ন থেকে সম্পূর্ণ শিফট করে তারা নতুন একটা প্যাটার্নের দিকে আসছে, যেই জায়গায় আসলে 46 এবং 47 এই দুইটা বিসিএস যদি আমরা দেখি বাংলাদেশ বিষয় বলি, দেখি যে প্রশ্নের মধ্যে নতুনত্ব এসেছে, প্রশ্নগুলো পলিসি বেসড আসতেছে, সৃজনশীল আসতেছে। তো এরকম একটা প্রেক্ষাপটে আমি আসলে বাংলাদেশ বিষয়বলিটা কিভাবে প্রস্তুতি নিব এবং হচ্ছে সিলেবাসটা একটু আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো মূল ক্লাস যাওয়ার আগে আমরা একটু জাস্ট এনশিওর হয়ে নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, যারা জুমে দেখছেন তারা তো দেখতে পাচ্ছেন বললেন, একটু ফেসবুকে যারা আছেন আপনারা যদি একটু কাইন্ডলি কমেন্টে জানান যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা, আর এই যে স্লাইডটা আছে এটা দেখা যাচ্ছে কিনা একটু জানালে আমরা হচ্ছে ক্লাসটা দ্রুতই শুরু করে দিচ্ছি। একটু দ্রুত জানান যে ফেসবুকে যারা আছেন। আচ্ছা, তো আজকে আছে আমরা দেখি যে বাংলাদেশ বিষয়াবলী পরিবর্তিত প্রশ্ন প্যাটার্ন। তো এক্ষেত্রে আপনি প্রথমেই যেটা করবেন, গতকালও বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর যে সিলেবাসটা আছে পিএসসির ওয়েবসাইট থেকে আপনি ওয়েবসাইটে যাবেন, পিএসসির রিটেন যে সিলেবাস এটা হচ্ছে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে আপনার টেবিলে রাখবেন। রাখার পর বাংলাদেশ বিষয়গুলিতে পিএসসি যে সিলেবাসটা দিয়েছে, যে বাংলাদেশ বিষয়গুলি আসলে এই জিনিসটা কতটুকু পড়বেন আপনি, আপনি এটার একটা লিমিট কতটুকু, এটা সে শুরুতেই এটার একটা ডেফিনেশন সে দিয়েছে যে বাংলাদেশ বিষয়গুলি এটা কি। তো বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে আসলে পিএসসি যেটা বলেছে এখানে, সে প্রথমে বলেছে এখানে কোন কোন ভেরিয়াস ইস্যুস, এই ইস্যুসগুলা কি, সেক্ষেত্রে সে সর্বপ্রথম যেটা বলেছে যে সেটা হচ্ছে ইনক্লুড হিস্ট্রি। তাহলে এই যে আমাদের যে ইতিহাস আছে বাংলাদেশের, আপনারা হচ্ছে ইতিহাস বিশেষ করে প্রিলিমিনারিতে যখন আপনারা পড়েছেন, একদম আমাদের প্রাচীনকালে যে জনপদ আছে 16টা জনপদ, এই জনপদ থেকে শুরু করে তারপর আমরা দেখেছি যে ওই যে মৌর্য বংশ, গুপ্ত বংশ, সেন বংশ, তারপরে স্বাধীন সুলতানি আমল, তারপর হচ্ছে মোগল সাম্রাজ্য, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে ব্রিটিশ শাসন, তারপরে পাকিস্তানি পিরিয়ড, তারপরে বাংলাদেশ, এই যে হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে কনজিকিউটিভ যে হচ্ছে ইতিহাসটা আছে, এই ইতিহাসটা হচ্ছে সে এখানে অন্তর্ভুক্ত করেছে। তো ইতিহাসের ক্ষেত্রে কিভাবে আমরা দেখি যে হচ্ছে 47 যে বিসিএস, সেখানে দেখবেন বর্তমানে আমাদের যে পোশাক শিল্প আছে, বস্ত্র খাত আছে, এটার সে প্রশ্ন করেছে 47-এ। তো প্রশ্নের সাথে দেখবেন যে সে লেজুর জুড়ে দিয়েছে। কিভাবে সে প্রশ্ন করেছে যে প্রাচীন আমলের যে বস্ত্র শিল্প আছে এবং মধ্যযুগীয় যে বস্ত্র শিল্প আছে, সেগুলোর বিবরণ দেন এবং বর্তমান একবিংশ শতাব্দীর যে আমাদের বস্ত্র শিল্প, এই জায়গায় কোন কোন জায়গায় চ্যালেঞ্জেস আছে, এগুলো উত্তরণের উপায় কি। তার মানে সে যখন প্রশ্ন করছে, সে কিন্তু প্রশ্নের সাথে একটা অতীত ইতিহাসকেও সে এখানে ইনক্লুড করেছে। তার মানে এই যে সে বর্তমানের সাথে যে অতীতকে যে সে ইনক্লুড করলো, এটা আসলে সে কোথায় থেকে পেলো? কারণ এই যে সিলেবাসে আপনার এখানে বলে দিয়েছে যে আমাদের যে ইতিহাস আছে সেটা, অর্থাৎ প্রত্যেকটা টপিকের আমরা যখন পড়ব, ওই টপিকের অতীতে কি ছিল বাংলাদেশের সাথে প্রেক্ষাপটে, বর্তমানে কি আছে এবং ফিউচার ডিরেকশন কি, এবং ওই টপিক রিলেটেড চ্যালেঞ্জেসগুলো কি এবং ওই চ্যালেঞ্জেসগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, এটার একটা ডাইমেনশন হচ্ছে এখানে আছে। দ্বিতীয়ত সে বলেছে এখানে আপনাকে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে সে অন্তর্ভুক্ত করেছে জিওগ্রাফি। তো এই যে আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড আছে, জিওগ্রাফি যেটা আছে, এই জিওগ্রাফি অন্তর্ভুক্ত করেছে। আপনি যদি 47 বিসিএস এর যদি প্রশ্নটা দেখেন, সেখানে দেখবেন যে জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন আসছিল যে জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজম, অর্থাৎ ভৌগোলিক যে নির্ধারক, এটি বলতে কি বোঝায়। তারপর হচ্ছে জিওগ্রাফি থেকে দেখবেন যে বাংলাদেশের আগে প্রশ্ন, প্রচুর পরিমাণে প্রশ্ন আসতো যে বাংলাদেশের ভৌগোলিক চ্যালেঞ্জেসগুলো কি কি, দুর্বলতাগুলো কি কি, আমাদের সম্ভাবনাগুলো কি কি। তার মানে হচ্ছে সিলেবাসে হচ্ছে সে জিওগ্রাফি অন্তর্ভুক্ত করেছে। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে সে বাংলাদেশ বিষয়বলিতে হচ্ছে সে কি অন্তর্ভুক্ত করেছে, হিস্ট্রি অন্তর্ভুক্ত করেছে, সে আমাদের জিওগ্রাফি বা ভূগোল অন্তর্ভুক্ত করেছে, সে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। আপনি যদি 47 বিসিএস এর প্রশ্ন দেখেন, সে দেখবেন যে এনভায়রনমেন্ট থেকে একটা প্রশ্ন দিয়েছে। এনভায়রনমেন্ট থেকে কি প্রশ্ন দিয়েছে, যে আমাদের হচ্ছে এই যে
স্পেসিফিক যেই আমাদের পরিবেশগত যেই জায়গাগুলো হচ্ছে বিপর্যয় অবস্থা ঘোষণা করেছে, পরিবেশ সংকটাপন্ন এলাকা, যেমন হচ্ছে ধরেন টাঙ্গুয়ার হাওর, তারপর হচ্ছে চলন বিল, তারপর হচ্ছে সেন্ট মার্টিনের আশেপাশে 200 কিলোমিটার এলাকা, সুন্দরবন, তাহলে তারপর হচ্ছে আপনার সুয়াম ফরেস্ট, এই যে পরিবেশ সংকটাপন্ন এলাকা নিয়ে সে আপনাকে লিখতে বলেছে, তাহলে এটা সে কোত্থেকে প্রশ্নটা দিল? কারণ সে সিলেবাসের একদম শুরুতে বাংলাদেশ বিষয়াবলীকে সে যখন ডিফাইন করে, এটাকে সংজ্ঞায়ন করে যে বাংলাদেশ বিষয়াবলী কি, সেখানে সেই টপিকগুলো কিন্তু সে লিখে দিয়েছে। তার মানে হিস্ট্রি লিখে দিয়েছে, হিস্ট্রি থেকে সে প্রশ্ন দেয়, জিওগ্রাফি লিখে দিয়েছে, জিওগ্রাফি থেকেও সে প্রশ্ন দেয়, এনভায়রনমেন্ট লিখে দিয়েছে, এনভায়রনমেন্ট থেকেও সে প্রশ্ন দেয়। আমরা দেখলাম যেটা 47-এর পথে একদম সর্বশেষ যে বিসিএস, আমরা সেটার উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখেন সোসাইটি সে বলেছে, তাহলে এই যে বাংলাদেশের যে হচ্ছে 18 কোটি যে জনগণ, এই জনগণ মিলিয়ে তো আমাদের একটা সোসাইটি। তাহলে এই যে সোসাইটিতে দেখবেন যে হচ্ছে বিভিন্ন সামাজিক আনরেস্ট, মানে সামাজিক অস্থিতিশীলতা ঘটে। তাহলে এই যে সোসাইটির মধ্যে পভার্টি আছে, দারিদ্রতা আছে, এগুলোকে কিভাবে হ্রাস করা যায়? তো এই যে সোসাইটি থেকে কিন্তু পিএসসি, আপনি 46 বিসিএস এ যান, সেখানে হচ্ছে এই সোসাইটি থেকে কিভাবে আপনি পভার্টি রিডাকশন করতে পারবেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। তারপর এই যে তারপর হচ্ছে দেখেন যে কালচার, তাহলে সে বাংলাদেশ বিষয়গুলিতে অন্তর্ভুক্ত করেছে কি? কালচার, বাংলাদেশের সংস্কৃতি। তো এই জায়গায় সংস্কৃতিতে আমরা দেখি যে বাংলাদেশের সংস্কৃতিতে আপনি যদি 47 বিসিএস এ যান, সেখানে দেখবেন যে বাংলাদেশের যে রাজনৈতিক যে সংস্কৃতি আছে, এই যে আমাদের ধরেন মানে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, এখানে হচ্ছে হচ্ছে আপনার এই যে মানে একজন আরেকজনের প্রতি যে কাদা ছুড়াছুড়ি, রাজনৈতিক অপোনেন্টের প্রতি দমন পীড়ন, আমাদের এখানে পিরিয়ডিকলি ইলেকশন হয় না, অগণতান্ত্রিক যে সংস্কৃতি, তারপরে দুটি রাজনৈতিক দলের মধ্যে হচ্ছে ধরেন ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি নাই, আবার ইন্টার পার্টিও হচ্ছে ডেমোক্রেসি নাই। তো এই যে কালচার, এই কালচারের মধ্যে আমাদের সামাজিক কালচার, রাজনৈতিক কালচার সবই অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি 47-এর প্রশ্নটা খুলি, তাহলে আপনি দেখবেন যে এই কালচার থেকে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে একটা প্রশ্ন দিয়েছে। তারপরে সে বাংলাদেশ বিষয়গুলি সিলেবাসে কি অন্তর্ভুক্ত করেছে? সে হচ্ছে ইকোনমি অন্তর্ভুক্ত করেছে। তাহলে ইকোনমিতে কি? আমরা জানি যে বাংলাদেশের ইকোনমিকে হচ্ছে আপনি বিভিন্ন আমরা সেগমেন্টে ভাগ করে হচ্ছে এটা আপনাদেরকে পড়াবো। তাহলে ইকোনমির মধ্যে ধরেন একটা পার্ট হচ্ছে কৃষি, এগ্রিকালচার। তাহলে এই যে কৃষি নিয়ে আপনাদের যেটা পড়বো, বাংলাদেশের বর্তমান কৃষির অবস্থা, এই জায়গায় কৃষকরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এবং এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে উত্তরণ বা ওয়ে আউট করতে পারি, বা পলিসি সাজেশন, এই বিষয়টা আপনি যখন পড়বেন, তখন কৃষি থেকে যে প্রশ্ন আসুক না কেন আপনি পারবেন। তা আপনি যদি ইকোনমি থেকে আপনি যদি কৃষি নিয়ে যান, আপনি দেখবেন যে 46 বিসিএস এ একদম এই কমিশনের অধীনে পরিবর্তিত প্যাটার্নে যে প্রশ্নগুলো হচ্ছে 46 এবং 7, এই দুইটা প্রশ্ন ওপেন করেন, দেখেন যে ইকোনমি থেকে কি প্রশ্ন আসছে। ইকোনমি থেকে প্রশ্ন আসছে এই যে কৃষকদের যে ন্যায্য মূল্য তারা পায় না, এটা কিভাবে নিশ্চিত করা যায়, এই জায়গা থেকে আসছে। তাহলে এই যে কৃষকদের নিয়ে প্রশ্ন দিল, সেটা কোত্থেকে দিল? ইকোনমি থেকে। আপনি দেখবেন যে ব্লু ইকোনমি নিয়ে প্রশ্ন আসছে, এই যে আমাদের সুনীল অর্থনীতি আছে, তাহলে এই যে সুনীল অর্থনীতিকে কিভাবে কাজে লাগানো যায়, এটা তার মানে হচ্ছে আমার ইকোনমি একটা বড় চ্যাপ্টার। আমার ইকোনমির মধ্যে হচ্ছে শিল্প আছে, আমার ইকোনমির মধ্যে হচ্ছে বাণিজ্য আছে, সবকিছু অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে পলিটিক্স। তো পিএসসি বলে দিয়েছে যে সিলেবাসের মধ্যে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে সে পলিটিক্সকে সে অন্তর্ভুক্ত করেছে। এই পলিটিক্সের মধ্যে কি কি আছে? আমাদের যে কনস্টিটিউশন আছে, সংবিধান, আমাদের রাষ্ট্রের যে অর্গান আছে, অর্থাৎ এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ মানে এক্সিকিউটিভ বিভাগ, তারপর হচ্ছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ, তারপর হচ্ছে আমাদের লেজিসলেচার বা পার্লামেন্ট বা আইনসভা, এটা অন্তর্ভুক্ত। এটার মধ্যে আমাদের কনস্টিটিউশন অন্তর্ভুক্ত। এই পলিটিক্সের মধ্যে আমাদের নির্বাচন যে ইলেকটোরাল যে কমিশন আছে, ইলেকশন কমিশন, এটা অন্তর্ভুক্ত। তাহলে আপনি দেখবেন যে বিগত সালে ইলেকশন কমিশন নিয়ে প্রশ্ন আসছে, আরপিও নিয়ে প্রশ্ন আসছে, তারপরে রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আসছে, গণতান্ত্রিক বিকাশে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটা। তারপরে আর তাহলে এখন এই যে সে সিলেবাসটা সে দিয়েছে, সিলেবাসের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীটা কি সেটাকে সে ডিফাইন করেছে যে এই হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। তাহলে আমরা দেখলাম সে সিলেবাসে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে যা যা অন্তর্ভুক্ত করেছে। আমি যদি 46 বিসিএস এর প্রশ্ন নেই এবং যদি দেখি যে প্রত্যেকটা প্রশ্ন আপনি পাবেন যে হয় পলিটিক্স থেকে, না হয় ইকোনমি থেকে, না হয় কালচার থেকে, না হয় সোসাইটি থেকে, না হয় এনভায়রনমেন্ট থেকে, না হয় জিওগ্রাফি, না হয় হিস্ট্রি থেকে। আপনি যদি 47 এর প্রশ্নটা নেন, তাহলে দেখবেন যে এই টপিকগুলো থেকে। এখন আবার সে যেটা করেছে, এই টপিকগুলোকে সে আরেকটু এক্সটেন্ড করেছে, আরেকটু বিস্তারিত ব্রড করেছে, যে হ্যাঁ এগুলো হচ্ছে আমার মেগা টপিক। তো পিএসসি যারা ক্যান্ডিডেট আপনারা পরীক্ষা দিবেন, আপনাদেরকে বলছে এগুলো হচ্ছে টপিক, এগুলোর অধীনে আপনি কোন কোন টপিকগুলো, এরিয়াগুলো কভার করবেন। এবার সে যেটা করেছে, এগুলোর অধীনে সে হচ্ছে সে মোট 16টা বিষয় সে বলেছে ভাই এগুলো আমার মেগা টপিক, এগুলোর হচ্ছে অধীনে আমার নিচের এই 16টা বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে। তো এই 16টা বিষয় কি সেটা একটু আমরা জাস্ট সংক্ষেপে দেখে তারপর আমরা বিস্তারিত করব যে এই 16টা অধ্যায় থেকে প্রশ্ন কোন জায়গা থেকে আসে, কিভাবে আমরা পড়ব,
সেটা একটু বিস্তারিত, কারণ আপনি বাংলাদেশ বিষয়গুলির সিলেবাসটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি। দেখেন আমরা এখানে প্রথমেই আমরা দেখলাম যে এইগুলো হচ্ছে মেগা টপিক, এবং আমি প্রশ্ন খুললেই দেখি যে এই জায়গা থেকেই প্রশ্ন আসছে। তার মানে এই যে আমরা বলি যে বাংলাদেশ বিষয়গুলি আসলে প্রশ্ন থেকে আসে, অনেকে বলে যে ভাই পত্রিকা পড়তে হবে, পত্রিকা থেকে আসে, অনেকে বলে যে না। আপনি 46 আমরা একটু এটা একদম শেষ দিকে দেখব যে 46 এবং 7 এই দুইটা বিসিএস এর প্রশ্ন আমরা খুলে দেখব যে আসলে এগুলো পত্রিকা বা সম্পাদকীয় পড়া বা এগুলা থেকে কতটা রিলিভেন্ট, বা এগুলোর সাথে রচনা কিভাবে কানেক্টেড, বাংলা ইংরেজি রচনা, এটা আমরা পরে দেখব শেষ দিকে। তো এখন আসি আমরা হচ্ছে এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর অধীনে 16টা অধ্যায় আছে, সেই অধ্যায়টা কি আমরা একটু দেখে হচ্ছে তারপরে আবার বিস্তারিত আমরা একটু বর্ণনা করব। তো 16টা অধ্যায়ে সে প্রথম অধ্যায়টা দিয়েছে হচ্ছে জিওগ্রাফি অফ বাংলাদেশ, বাংলাদেশের জিওগ্রাফি। তো এখানে 16টা অধ্যায়ের মধ্যে জিওগ্রাফি, তারপরে ডেমোগ্রাফিক ফিচার্স, তারপর হচ্ছে আমাদের হিস্ট্রি অ্যান্ড কালচার, তারপর হচ্ছে আমাদের ইকোনমি, সোসাইটি, লিটারেচার, তারপর হচ্ছে বাংলাদেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের পরিবেশ। আমরা এগুলো বিস্তারিত একটু পরেই দেখব। ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, আমাদের কনস্টিটিউশন, আমাদের সরকারের 3টা অর্গান, তারপর হচ্ছে আমাদের ফরেন পলিসি অ্যান্ড হচ্ছে বৈদেশিক যে সম্পর্ক আছে, এক্সটার্নাল রিলেশন যেটা আছে সেটা। 10ম অধ্যায় সে বলছে যে পলিটিক্যাল পার্টিসগুলো আপনাকে পড়তে হবে একজন ক্যান্ডিডেট হিসেবে। 11 নম্বর অধ্যায় বলছে যে আমাদের যে ইলেকটোরাল যে প্রসেস আছে, ইলেকশন যে সিস্টেম আছে সেটা নিয়ে আপনাকে জানতে হবে। 12 নম্বরে সে বলেছে যে আমাদের এই যে কন্টেম্পোরারি যে আইসিটি আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেটা আপনাকে পড়তে হবে। 13 নম্বরে বলেছে আমাদের একটা রাষ্ট্রে হচ্ছে কিছু নন ফর্মাল ইনস্টিটিউশন থাকে। নন ফর্মাল মানে হচ্ছে আমাদের পার্লামেন্ট ফর্মাল ইনস্টিটিউশন, ইলেকটোরাল ইলেকশন কমিশন আমাদের ফর্মাল ইনস্টিটিউশন, রাষ্ট্রের পলিটিক্যাল পার্টি ফর্মাল ইনস্টিটিউশন। তাহলে ইনফর্মাল ইনস্টিটিউশন কোনগুলা? ইনফর্মাল ইনস্টিটিউশন হচ্ছে বেসিকলি যেগুলো হচ্ছে রাষ্ট্রের এই সাংবিধানিক কাঠামোর বাইরে, যেমন হচ্ছে আমার এনজিওস যেগুলো আছে, আপনার রাষ্ট্রের সোসাইটিতে কাজ করছে, ক্ষুদ্র ঋণ দিচ্ছে, দারিদ্র বিমোচনে কাজ করছে। আপনার এই নন ফর্মাল ইনস্টিটিউশন হচ্ছে আমাদের সিভিল সোসাইটি, যারা যারা রাষ্ট্রের অংশ না, পার্লামেন্টেরও সদস্য না, কোনো পলিটিক্যাল পার্টিরও তারা মেম্বার না, বাট তারা হচ্ছে জনগণের যে কথাগুলো সেগুলো হচ্ছে মিডিয়াতে, টক শোতে তারা তুলে ধরে, পত্রিকায় লিখে, সিভিল সোসাইটি। তো এই ধরনের যে অনানুষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সে অন্তর্ভুক্ত করেছে এখানে সিলেবাসে, আপনাদেরকে এই ব্যাপারেও জানতে হবে। 14 নম্বরে সে অন্তর্ভুক্ত করেছে এই যে মানে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন যেটা আছে সেটার সাথে বাংলাদেশ কিভাবে কানেক্টেড, এটাকে হচ্ছে আপনাকে বিস্তারিত জানতে হবে সে বলেছে। 15 নম্বরে বলেছে আমাদের জেন্ডার ইস্যু, ওমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের হচ্ছে যে লৈঙ্গিক যে সমতা, সেগুলো সে অন্তর্ভুক্ত করেছে এখানে। আর 16 নম্বরে সে অন্তর্ভুক্ত করেছে আমাদের যে মহান স্বাধীনতা যে যুদ্ধ আছে, লিবারেশন যে ওয়ার আছে, সেটা সে অন্তর্ভুক্ত করেছে। তো এখন হচ্ছে আমরা যেটা করব, এই যে সে মেগা টপিকগুলোর অধীনে যে 16টা অধ্যায় দিয়েছে, এই 16টা অধ্যায় কিন্তু অনেক বড় বড় অধ্যায়। এক্ষেত্রে আপনারা যারা 50তম বিসিএস দিবেন, আমরা হচ্ছে সময় পাচ্ছি মাত্র 2 মাস। তো এই 2 মাসের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর প্রস্তুতি নিতে হবে হচ্ছে আমার, শোনা যাচ্ছে না? ঠিক আছে। তো এই 2 মাসের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী আমার কভার করতে হবে। আর যারা 51তম বিসিএস দিবেন তারা তো হচ্ছে বড় একটা সময় পাবেন, দীর্ঘ সময় পাবেন। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সিলেবাসটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে হচ্ছে আমাদের পড়াটা অনেক ইজি হবে, স্মুথ হবে, আমি অল্প সময়ে শেষ করতে পারবো, আমি বারবার রিভিশন দিতে পারবো, প্রশ্ন কোন জায়গা থেকে আসে আমি ট্র্যাক করতে পারবো। যদি প্রশ্ন আনকমন আসে তাহলেও হচ্ছে আমি এমনভাবে প্রস্তুতি নিব যেন হচ্ছে আমি আনসার করতে পারি। এবং আমাদেরকে এটাই ধরে নিতে হবে যে প্রশ্ন হচ্ছে আনকমন আসবে, কিন্তু ওই প্রশ্নের টপিক আমার কমন থাকবে। ধরেন প্রশ্ন আসছে, ধরেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এমন একটা প্রশ্ন আসছে যেটা আনকমন, কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাকে আগেই পড়াশোনা করে যেতে হবে যেন ওই শিক্ষা ব্যবস্থা থেকে যেই লেয়ারই প্রশ্ন আসুক না কেন, যেই প্যাটার্নই প্রশ্ন আসুক না কেন, আমি যেন আনসার দিতে পারি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমার একটা ওভারঅল আমার নলেজ থাকবে, আমার একটা ইনফরমেশন থাকবে। এখন এই লিবারেশন ওয়ার থেকে আমার যেখান থেকেই প্রশ্ন দিক না কেন, আনকমন যেখান থেকে আসুক না কেন, আমি যেন ওই অধ্যায় সম্পর্কে সার্বিক যে পড়াটা পড়েছি সেখান থেকে আনসার করতে পারি। এইভাবে আমরা পড়বো। তো তার আগে হচ্ছে আমরা একটু দেখি যে অধ্যায় ভিত্তিক যে আলোচনাটা আছে কোন জায়গা থেকে কি প্রশ্ন আসে সেটা একটু আমরা দেখি। তো প্রথমত হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায়টা, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বা জিওগ্রাফি অফ বাংলাদেশ। তো এই জায়গায় সে একদম স্পেসিফিক করে আপনাকে ডিফাইন করে দিয়েছে এই যে বাংলাদেশের যে ভৌগোলিক পরিচিতি, এই জায়গায় হচ্ছে সে আপনার কাছ থেকে দুইটা জিনিস জানতে চায় একজন ক্যান্ডিডেট থেকে। একটা জিনিস হচ্ছে আপনার টপোগ্রাফিক্যাল ফিচার্স। এই টপোগ্রাফিক্যাল ফিচার্স হচ্ছে আপনার এই যে বাংলাদেশের হচ্ছে পাহাড়ি একটা অঞ্চল আছে, আমরা দেখি যে বাংলাদেশের হচ্ছে
আপনার দক্ষিণ পূর্বাঞ্চল, বাংলাদেশের হচ্ছে উত্তর পূর্বাঞ্চল যে পাহাড়ি অঞ্চল আছে, এটা একটা হচ্ছে আমাদের টপোগ্রাফি বা একটা অঞ্চল। তারপর আমাদের সমতলের যে ভূখণ্ড আছে সেটা একটা অঞ্চল। আমাদের হচ্ছে ধরেন এই যে লালমাই পাহাড়, তারপর হচ্ছে এগুলো একটা অঞ্চল। আমাদের বরেন্দ্র ভূমি একটা অঞ্চল। আমাদের হচ্ছে এই যে বদ্বীপ, বঙ্গীয় বদ্বীপ যেটা যেটা নদীর পলি মাধ্যমে গঠিত হয়েছে, এগুলো একটা অঞ্চল। হাওর একটা অঞ্চল, বাওর একটা অঞ্চল। তো এই যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোর ফিচার কি এটা আপনাকে জানতে হবে। এক, জিওগ্রাফি অধ্যায়ে সে হচ্ছে আরেকটা ভাবে বলেছে, আরেকটা জিনিস হচ্ছে এই যে জিওগ্রাফিক্যাল যে লোকেশনগুলো আছে, যে স্থানগুলো আছে, যে পাহাড় পর্বত সমতল ভূমি, এই জিওগ্রাফিক্যাল এই লোকেশনগুলো ওভার দি টাইম, মানে সময়ে সময়ে কিভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দেয়ার ডেভেলপমেন্ট ওভার দি টাইম। তাহলে এটার পরিবর্তন মানে হচ্ছে, আমরা হচ্ছে পড়েছিলাম না, এই যে প্রিলিতে আপনারা পড়েছেন যে টারশিয়ারি যুগের পাহাড়, মানে আজ থেকে 2 মিলিয়ন বছর আগে বাংলাদেশের যে পাহাড় অঞ্চল আছে সিলেট এবং পার্বত্য চট্টগ্রামে, এটা আজ থেকে 2 মিলিয়ন বছর আগে এটা গঠিত হয়েছে। তখন গঠিত হওয়ার পর থেকে এটা তো ওভার দি টাইম এটা তো পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে বাংলাদেশের হচ্ছে প্লাইস্টোসিন কালের যে সোপান ভূমিগুলো আছে, বরেন্দ্র অঞ্চল, তারপর হচ্ছে আমাদের লালমাই পাহাড়, তারপর হচ্ছে মধুপুরের ভাওয়ালের গড়, এগুলো দেখা গিয়েছে যে আজ থেকে প্রায় 12,000 বছর পূর্বে এগুলো গঠিত হয়েছে। তাহলে এই যে অতীত থেকে গঠিত হওয়ার পর থেকে এগুলো ওভার দি টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে, মাটির কালার চেঞ্জ হচ্ছে, ফসলের ধরন চেঞ্জ হচ্ছে, সেখানে হচ্ছে উর্বরতা চেঞ্জ হচ্ছে। তারপর আমরা দেখি যে সাম্প্রতিক কালের যে সমভূমি যেগুলো আছে, অর্থাৎ নদীর পদ্মা মেঘনা যমুনার পলি হচ্ছে জমে হচ্ছে যেই আমাদের বদ্বীপটা গঠিত হয়েছে, বঙ্গীয় বদ্বীপ যেটাকে আমরা বলি, এটা ওভার দি টাইম কিভাবে পরিবর্তন হচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হলে ভূমির যে পরিবর্তন হচ্ছে। তার মানে এখানে আমাকে সে জিওগ্রাফিক্যাল যে অধ্যায়টা আছে, সে দুইটা জিনিস আপনাকে পড়তে বলতেছে, যে আমাদের যে ডিফারেন্ট যে লোকেশনগুলো আছে এগুলোর ফিচার সম্পর্কে আপনি জানবেন। আরেকটা বলে দিয়েছে এই যে লোকেশনগুলো আছে এগুলো ওভার দি টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে, এগুলার প্যাটার্ন, মাটির গঠন, পাহাড়ের গঠন, প্রবাল দ্বীপগুলো হচ্ছে আমাদের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ, এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, মধুপুরের ভাওয়ালের গড় কিভাবে চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে সে আমার কাছ থেকে বিস্তারিত পড়ার জন্য বলেছে। তাহলে এখানে এই টপিক থেকে দুইটা, এখন আমরা দেখি যে এই যে বাংলাদেশের জিওগ্রাফি যে টপিকটা আছে, এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে কোন ধরনের প্রশ্ন আসে। এক্ষেত্রে আপনি যদি দেখেন এই যে 46 এবং 47 যে বিসিএস আছে, আমরা জানি যে এই দুইটা বিসিএস থেকে হচ্ছে আপনার সৃজনশীল প্রশ্ন আসে। তো এই দুইটা থেকে হচ্ছে আমরা জানি যে 46 এবং 47 এই দুইটা বিসিএস এর সৃজনশীল প্রশ্ন আসে। এখন সৃজনশীল প্রশ্নের জন্য আমরা দেখি যে এই যে জিওগ্রাফি অফ বাংলাদেশ যেটা আছে, এখান থেকে এই দুইটা বিসিএস এ আমাদের কোনো প্রশ্ন আসে নাই। তাহলে কেন আসে নাই? কারণ আমরা জানি যে এগুলো হচ্ছে আসলে একটা ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ মানে কি? যেগুলো বর্ণনামূলক। তাহলে এখন আমরা দেখি যে এই যে বর্ণনামূলক প্যাটার্ন থেকে আমরা যদি দেখি 35 থেকে 45তম বিসিএস এ, এখান থেকে অসংখ্য প্রশ্ন, অসংখ্য বলতে অনেক মোটামুটি ভালো প্রশ্ন আসছে। যেমন দেখেন আমরা সিলেবাসে পড়লাম না যে দুইটা জিনিস, টপোগ্রাফিক্যাল ফিচার্স আর একটা হচ্ছে এটার চেঞ্জিং প্যাটার্নটা ওভার দি টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে। আপনি দেখেন যে এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসছে। তাহলে দেখেন বাংলাদেশের বিভিন্ন এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য বা টপোগ্রাফিক্যাল ফিচার্স বর্ণনা করো। তার মানে সে আমাকে সিলেবাসে যেটা দিয়েছে আমি যদি সেটা হচ্ছে বুঝতে পারি, আমি যদি ধরতে পারি সিলেবাসটা, তাইলে আমার জন্য হচ্ছে প্রশ্ন পিএসসি যেই প্যাটার্নই প্রশ্ন করুক না কেন আমার জন্য এটা অনেকটা ইজি হয়ে যাবে। আমরা সিলেবাসে পড়ছি সে টপোগ্রাফিক্যাল ফিচার জানতে চায়, সে দেখেন 43তম বিসিএস এ সে টপোগ্রাফিক্যাল ফিচার্স থেকেই প্রশ্ন দিয়েছে। তারপর যদি এর পরের বিসিএস এর 40তম বিসিএস এর প্রশ্নটা দেখেন, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এবং এটার যে ভূপ্রকৃতি এটা বর্ণনা করুন। ভূরাজনীতিতে বাংলাদেশের যে কৌশলগত এই যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন, এটার কৌশলগত অবস্থান, এটার ঝুঁকি কি আছে বর্ণনা করুন বা আলোচনা করুন। তাহলে এই যে বর্ণনা করুন, আলোচনা করুন, এগুলাকে বলা হয় ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক লেখা। এগুলাতে আসলে সৃজনশীলতা খুব বেশি নেই। বাংলা রচনা আমরা যেভাবে লিখি বা সৃজনশীল প্রশ্নের উত্তর যেভাবে দিই, এগুলো হচ্ছে সেই প্যাটার্নই প্রশ্নগুলো আসছে। যেমন এই যে প্রাচীন বাংলার যে রাঢ় জনপদ যেটা আছে সেটার সংক্ষিপ্ত বিবরণ দিন। এই যে বরেন্দ্র অঞ্চল, আমরা বলছিলাম যে টপোগ্রাফিক্যাল ফিচার্স, তাহলে এই যে বরেন্দ্র অঞ্চল বা বরেন্দ্র জাদুঘর যেটা আছে সেগুলোর গুরুত্ব বর্ণনা করুন, মানে ডেসক্রিপটিভ প্রশ্ন জানতে চাচ্ছে আপনার এখান থেকে। বাংলাদেশের এই যে সেন্ট মার্টিন বা যে প্রবাল দ্বীপ আছে, এই প্রবাল দ্বীপের গুরুত্ব আলোচনা করুন, মানে হচ্ছে আপনার এই অধ্যায় থেকে আমরা দেখি 35 থেকে 45 এখানে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক প্রশ্ন আসে। কোন দুইটা জায়গা থেকে? সিলেবাসের টপোগ্রাফিক্যাল ফিচার্স, আরেকটা হচ্ছে এগুলার ওভার দি টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে, এই দুইটা জায়গা থেকে এখান থেকে প্রশ্ন আসে।
এবার আসি যে দ্বিতীয় অধ্যায়, এই যে বাংলাদেশ বিষয়াবলীর যে দ্বিতীয় অধ্যায়টা আছে, তাহলে এই অধ্যায়টাতে কি আছে? এই অধ্যায়টাতে আছে হচ্ছে ডেমোগ্রাফিক ফিচার্স। তাহলে ডেমোগ্রাফি মানে হচ্ছে, ডেমোগ্রাফি হচ্ছে আমাদের যে জনগণ বা জনসংখ্যা যেটা আছে এটাকে বলা হয় ডেমোগ্রাফি। তো এই জনসংখ্যার ফিচার্স, তাহলে এখানে হচ্ছে সে বলে দিয়েছে ইনক্লুডিং, তাহলে ইনক্লুডিং দিয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের ইথনিক, আরেকটা হচ্ছে আমাদের কালচারাল ডাইভার্সিটি। তাহলে অধ্যায়ের নামটা হচ্ছে আমার ডেমোগ্রাফিক ফিচার্স, এটার মধ্যে সে দুইটা জিনিস এখানে বের করেছে, একটা হচ্ছে ইথনিক আর একটা হচ্ছে কালচারাল ডাইভার্সিটি। এখন এই যে ইথনিক যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদের মানে বিভিন্ন যে জাতিসত্তা আছে, ধরেন আমরা বাঙালি, এটা একটা হচ্ছে ইথনিসিটি, তারপরে চাকমা এটা একটা ইথনিসিটি, মারমা এটা একটা ইথনিসিটি, গারো এটা একটা ইথনিসিটি, সাঁওতাল, তারপর হচ্ছে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটা আছে ধরেন পাঙ্গন, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ইথনিকের অন্তর্ভুক্ত। তাহলে ইথনিক এটার মানে হচ্ছে আপনাকে কি জানতে হবে, এই যে বাংলাদেশের জনসংখ্যা যত ধরনের আছে, বাঙালি থেকে শুরু করে চাকমা, মারমা, সাঁওতাল, গারো, এই যে ইথনিসিটি যেগুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। শুধু এগুলো সম্পর্কেই জানলে হবে না, সে আবার বলে দিয়েছে যে কালচারাল ডাইভার্সিটি, মানে কালচারাল ডাইভার্সিটি মানে এই যে ইথনিসিটিগুলো এত ডিফারেন্ট ধরনের, এদের সংস্কৃতিগত যে বৈচিত্র্যতা, যেমন দেখবেন হচ্ছে এটা সংস্কৃতিগত বৈচিত্র্যতা কি, যেমন চাকমাদের জীবনাচরণ, তারপরে হচ্ছে আমরা দেখি যে এই যে বাঙালি থেকে চাকমাদের হচ্ছে যে সাংস্কৃতিক যে ডিফারেন্ট যে বৈচিত্র্য, গারোদের থেকে মারমাদের যে সাংস্কৃতিক যে বৈচিত্র্য, এইগুলো হচ্ছে সে আপনার থেকে জানতে চেয়েছে। তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেখানে দুইটা জিনিস জানতে চায়, একটা হচ্ছে আমাদের ইথনিসিটি, আরেকটা হচ্ছে সে এই ইথনিক গুলার যে কালচারাল যে ডাইভার্সিটি সেগুলো। তা আমরা দেখি যে এখান থেকে যদি আমরা, তাহলে আমাদের ইথনিসিটির মধ্যে হচ্ছে আমরা কি কি পড়বো এখানে এই অধ্যায় থেকে, ইথনিসিটির মধ্যে হচ্ছে আমরা পড়বো এই যে বাংলাদেশের জনগোষ্ঠী পাহাড়ি, তারপর হচ্ছে সমতল আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এগুলো সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা নিব। পাশাপাশি এই যে ডাইভার্সিটি দিয়ে যে সে যেটা বলেছে, এই যে প্রত্যেকটার ভাষা, ধর্ম, পোশাক, খাদ্যাভ্যাস, তারপর উৎসব, জীবনধারা যেগুলো আছে, এটা হচ্ছে কালচারাল ডাইভার্সিটি, এই অংশটা আমরা এখানে পড়বো। তাহলে সিলেবাসে সে এখানে দুইটা অংশ বলেছে, আমরা যদি দুইটা অংশ পড়ি তাহলে দেখি যে এখানে কি ধরনের প্রশ্ন আসে, এবং এই দুইটা জিনিস আমরা পড়লে এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আনসার করা যায় কিনা। তাহলে আমরা যদি সিলেবাসটা বুঝে, এই দ্বিতীয় অধ্যায়টা যদি বুঝে হচ্ছে আমরা এখানে পড়ি, তাহলে আমরা দেখি যে 46 এবং 47 বিসিএস, আমরা বলছিলাম যে এই দুইটা বিসিএস এ হচ্ছে আপনার সৃজনশীল প্যাটার্নে প্রশ্ন এসেছে। তো যে কারণে দেখবেন যে এই যে 46 এবং 47 এই জায়গা থেকেও কোনো প্রশ্ন আসে না এই অধ্যায় থেকে, কারণ এই অধ্যায় থেকে তো আসলে ডেসক্রিপটিভ প্রশ্ন আমাদের যে ইথনিক এবং হচ্ছে ইথনিক যে কালচারাল ডাইভার্সিটি, যে কারণে এখান থেকে সৃজনশীল প্রশ্ন করার মতো ছিল না, আসে নাই। তাহলে আমরা দেখি যে এই যে 35 থেকে 45 যেটা ছিল বিসিএস, এখান থেকে যে প্রশ্ন আসছে পলিসি নির্ভর প্যাটার্নে প্রশ্ন আসছে। তাহলে পলিসি নির্ভর প্যাটার্নে যেই প্রশ্নটা আসছে, মানে আপনার কাছ থেকে একটা জিনিস সে মতামত জানতে চায়, একটা জায়গায় সে হচ্ছে আপনার কাছ থেকে সাজেশন চায়। তাহলে কি বলেছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায়, বাংলাদেশ বর্তমানে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে যদি কর্মক্ষম জনসংখ্যা যদি তার 50%-এর বেশি থাকে, অর্থাৎ ইয়াং সোসাইটি যদি বেশি থাকে এটা আমরা বিস্তারিত ক্লাসে পড়বো। তো এই ডেমোগ্রাফিক যে ফিচার্স এটা বলতে কি বোঝায়, এবং এই ডেমোগ্রাফিক ফিচার্সে তো আমরা বর্তমানে আছি, ডিভিডেন্ড যেটা আছি এটাতে কাজে লাগাতে হলে কি কি করণীয়, তো এটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে। তারপর হচ্ছে এখান থেকে দেখেন যে যে প্রশ্নটা আসছে 41তম বিসিএসে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে, আমাদের সামগ্রিক উন্নয়নে আমাদের এখানকার জনগোষ্ঠীর যে শিক্ষা, আমাদের এখানকার যে সোসাইটি, যে অর্থনীতি, এটার পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে আপনাকে আলোচনা করে এটার ভূমিকাটা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করার পরে সে এখানে আপনার একটা পলিসি দিয়েছে, আপনার কাছে একটা সাজেশন চেয়েছে যে এই যে বিপুল পরিমাণে আমাদের জনসংখ্যা এখানে রয়েছে, যে হিউজ জনসংখ্যা, এই জনসংখ্যাটাকে আপনি একটা হিউম্যান রিসোর্সে কিভাবে পরিণত করবেন, মানব সম্পদে কিভাবে পরিণত করবেন, রূপান্তরিত করবেন, এই করণীয় ক্ষেত্রে হচ্ছে আপনার সাজেশনগুলো কি কি সে জানতে চেয়েছে। তার মানে আমরা দেখলাম যে এই যে ডেমোগ্রাফিক যে ফিচার্স, এখানে একটা প্রশ্ন আসে মানে হচ্ছে আপনার পলিসি প্যাটার্নে, মানে আপনার কাছ থেকে পরামর্শ জানতে চাই এই হিউজ জনসংখ্যাটাকে আমি কিভাবে কাজে লাগাবো। তাহলে আমরা দেখলাম 41তম বিসিএসও আসছে যে এই হিউজ জনসংখ্যা কিভাবে মানব সম্পদে ডাইভার্ট করব। আমার এর আগে 43 বিসিএসে আসছে যে আমরা যে ডেমোগ্রাফি,
আর 35 থেকে 45তম বিসিএস যদি আপনি দেখেন, এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসছিল একদম আগে অতীতে, অতীতে হচ্ছে একদম ডেসক্রিপটিভ, খুব সাদামাটা বর্ণনামূলক প্রশ্ন আসছে, যে হচ্ছে বাংলাদেশের 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে জীবনাচার, যে সাংস্কৃতিক বৈচিত্র্যতা, সেগুলো বর্ণনা করুন। সমতলে বসবাসকারী যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের ব্যাপারে বর্ণনা দিন। একদম সিম্পল প্রশ্ন আসছে 35 থেকে 40 পর্যন্ত যদি দেখেন। 45, সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তা, সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তা তাদের বৈশিষ্ট্য। তারপর দেখেন যে সাঁওতাল অথবা গারো জাতিসত্তার জীবনাচরণ বর্ণনা করুন। তার মানে ওই যে আমরা প্রশ্নে ওখানে পড়েছিলাম না যে বাংলাদেশের ডেমোগ্রাফিক ফিচার্স, এই জনসংখ্যাগুলোর বৈশিষ্ট্য, সাঁওতালদের ইথনিসিটি যেটা, সাঁওতালদের বৈশিষ্ট্য, গারোদের বৈশিষ্ট্য, তার মানে একদম মেন যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, এগুলো যেহেতু আমার সিলেবাসের ডেমোগ্রাফিক ফিচার্সের মধ্যে পড়ে, তো যে কারণে আমরা হচ্ছে ক্লাসে যেটা পড়বো, একদম মেইন 10টা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তাদের জীবনাচার, তাদের সোসাইটাল যে স্ট্রাকচার, সেগুলো নিয়ে পড়বো। যে কারণে এখান থেকে যেটাই আসুক না কেন, যদি সাঁওতাল আসে বা গারো আসে, এই ধরনের মানে পূর্বের প্যাটার্নে যদি, ডেসক্রিপটিভ প্যাটার্নে যদি প্রশ্ন আসে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে পারবেন। তার মানে আমরা দেখলাম আমাদের যে হচ্ছে দ্বিতীয় যে অধ্যায়টা আছে, এখানে একটা প্রশ্ন পরীক্ষায় আসে পলিসি প্যাটার্নে, এই মানব সম্পদকে কাজে লাগানোর উপায় নিয়ে জানতে চায়। আরেকটা প্যাটার্ন আসে যে এখান থেকে একদম বেসিক ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক যে প্রশ্ন আছে, তো সিলেবাসে যা আছে তাই। এবার হচ্ছে আমরা একটু দেখব যে তৃতীয় অধ্যায় যেটা আছে, কোনো প্রশ্ন? হোয়াটসঅ্যাপ অনেকগুলো প্রশ্ন আসতেছে। ও আচ্ছা, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে রিটেনের ক্লাস। অনেকে বলছিলেন যে আমি হচ্ছে প্রিলির ক্লাস হচ্ছে আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে, 16 তারিখ থেকে। আমাদের যে হচ্ছে প্রিলির যে রুটিন যেটা ছিল, ওই রুটিনে হচ্ছে প্রিলির ক্লাস হচ্ছে 16 তারিখ থেকে শুরু হবে। আর আমাদের রিটেন যে ক্লাসটা, এটা হচ্ছে 14-15 তারিখ থেকে, 2 দিন থেকেই শুরু হচ্ছে। 14 তারিখে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলে, আজকে 15 তারিখ, এটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলে, আর কালকে থেকে আমাদের প্রিলি ক্লাস শুরু হবে। তো এবার হচ্ছে আমরা আসি যে তৃতীয় অধ্যায়। তাহলে তৃতীয় অধ্যায় সে কি বলেছে, যে বাংলাদেশের ইতিহাস, আমাদের হিস্ট্রি, এবং হচ্ছে আমাদের কালচার বা সংস্কৃতি। এটাতে সে কি বলেছে, যে এই ইতিহাসটা কতটুক থেকে কতটুকু, একদম অতীত থেকে বর্তমান পর্যন্ত, অতীত থেকে বর্তমান। তো এখন এই যে বাংলাদেশের হিস্ট্রি, এই জায়গা থেকে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আপনারা প্রিলিমিনারিতে যা পড়েছেন, এখন তো ধরেন আপনি যদি শুধু ইতিহাসই পড়তে যান, প্রাচীন জনপদ থেকে শুরু করে এই যে বিশাল যে ইতিহাস, ইংরেজ আমল, তারপর হচ্ছে পাকিস্তানি আমল, 71 পর্যন্ত পড়তে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। তো যে কারণে আমরা একটু দেখব যে এই যে ইতিহাসে বলছে অতীত থেকে বর্তমান, আমি তো এটা একবার অলরেডি পিলিতে পড়ে আসছি, আপনার পিলিতে কিন্তু পড়ে আসছেন। এখন আবার রিটেনের জন্য আপনি ইতিহাস কতটুকু পড়বেন, এখন এই অতীত থেকে বর্তমান এটা কি আসলে সম্পূর্ণ, বা কতটুকু কোন জায়গা থেকে পড়বেন, এই জায়গা থেকে আমরা পিলিতে আপনারা যেটা পড়েছেন ওই পড়াটাই মোটামুটি এখানে হচ্ছে কাভার হবে। আর এখান থেকে প্রশ্ন রিলেটেড যেগুলো আসে, সেটা একটু এক নজর দেখলেই হবে। এখানে প্রশ্ন এখানে কি আসে, পিএসসি অধ্যায় থেকে যেটা চায়, বিশেষ করে আমাদের এই যে অতীত থেকে বর্তমান যে ইতিহাসগুলো আছে, এই ইতিহাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আপনার স্থাপনা আছে। ধরেন হচ্ছে আমাদের একটা স্থাপনা হচ্ছে ধরেন 60 গম্বুজ মসজিদ, আমাদের একটা স্থাপনা হচ্ছে ধরেন মহাস্থানগড়, আমাদের একটা স্থাপনা হচ্ছে ধরেন যে এরকম যেগুলো আছে, এইগুলোর হচ্ছে সে বৈশিষ্ট্য জানতে চায়। তো এই যে আমাদের যে সাহিত্য চর্চা বা শিল্পকলা বা যে স্থাপত্য যেগুলো আছে, এগুলো অতীতকালে কিভাবে গড়ে উঠেছে, এগুলোর ফিচার সম্পর্কে সে জানতে চায়। তো আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখি, যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসছে, তো এই জায়গা থেকে হচ্ছে আমরা দেখি যে সৃজনশীল যে প্যাটার্ন, 47তম বিসিএস এ একটা প্রশ্ন এখান থেকে আসছে। সৃজনশীল প্যাটার্নে যদি দেখেন, ভৌগোলিক নিয়ন্ত্রণবাদ কি, এটা হচ্ছে জিওগ্রাফির অধ্যায় থেকে এতটুকু অংশ সে ইনক্লুড করে দিয়েছে পিছন দিয়ে। আর সাথে সে যেটা দিয়েছে, বাংলাদেশের সংস্কৃতির উপর ভৌগোলিক উপাদান সমূহের প্রভাব মূল্যায়ন করো। তার মানে এটা কিন্তু একটা সৃজনশীল প্যাটার্নে, মানে হচ্ছে আপনি অধ্যায় থেকে যা পড়ে গিয়েছেন, পরীক্ষায় গিয়ে দেখেন যে ওই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্যাটার্নে প্রশ্ন দিচ্ছে, যে আমাদের ভৌগোলিক যে উপাদানগুলো আছে, আমাদের এই যে পাহাড় পর্বত, মাটি, নদী, নালা, খাল, বিল, এই ভৌগোলিক উপাদানগুলো কিভাবে এখানকার মানুষের যে সংস্কৃতি, এই সংস্কৃতিগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। ধরেন আমরা দেখি যে যাদের উপকূলীয় অঞ্চল যাদের আছে,
ধরেন আমাদের উপকূলে যে 19টা জেলা আছে, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার, তো এই উপকূলীয় জেলাদের তাদের ওখানে এই উপকূলে থাকার কারণে এটা তো একটা ভৌগোলিক উপাদান। তাহলে ওই ভৌগোলিক উপাদান কিন্তু তার সংস্কৃতিতে, তার হচ্ছে মানে ওয়ে অফ লাইফে কিন্তু পরিবর্তন নিয়ে আসছে। আবার যেই জেলাগুলো ধরেন যে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়, দুর্যোগের কবলে শিকার হয়, তাদের ওয়ে অফ লাইফ একরকম। আবার আপনি উত্তরবঙ্গে যে আমাদের যে খরা হয় সেখানে, সেখানে হচ্ছে ধরেন মাটি শুষ্ক থাকে, ওই ধরনের শুষ্ক সেখানে এক ধরনের সংস্কৃতি জন্ম দিয়েছে। আমাদের ভৌগোলিক উপাদান হচ্ছে পাহাড়, পাহাড়ে যারা থাকে এই পাহাড় উপাদানের কারণে তাদের সংস্কৃতিতে, তাদের ওয়ে অফ লাইফে এক ধরনের পরিবর্তন আসছে। তো এখানে এটা মূলত এই বেসিকলি ভিতর থেকে জানতে চাচ্ছে যে এই যে আমাদের ভৌগোলিক যে উপাদানগুলো আছে, তাহলে এই ভৌগোলিক উপাদান আপনি কোথায় পড়েছেন? প্রথম অধ্যায়ে, জিওগ্রাফি অধ্যায়ে পড়েছেন যে এইগুলো হচ্ছে আমাদের ভৌগোলিক উপাদান। আর এখান থেকে প্রশ্ন আসছে কি, এগুলো আমাদের এই 3 নাম্বার যে অধ্যায়টা দেওয়া আছে যে সংস্কৃতি, এই ভৌগোলিক উপাদানগুলো আপনার আমার সংস্কৃতিতে কিভাবে পরিবর্তন আসছে, এই জায়গা থেকে প্রশ্ন। আর বাকি যে বিসিএস গুলো এখানে বর্ণনামূলক যে প্যাটার্ন, একদম সিম্পল 44তম বিসিএস এ আসছে। দেখেন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়, অর্থাৎ একদম ডেসক্রিপটিভ প্রশ্ন। ওয়ারী বটেশ্বরের পরিচয় দিন। তারপর হচ্ছে বাংলাদেশে হচ্ছে এই যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন যেগুলো আছে, যে মহাস্থানগড়, ষাট গম্বুজ মসজিদ, তারপর হচ্ছে সিলেটের হচ্ছে শাহজালাল মাজার, এইগুলো কিভাবে পর্যটকদের আকর্ষণ করে, এটার গুরুত্বপূর্ণ উপাদান আলোচনা করুন, অর্থাৎ ডেসক্রিপটিভ প্রশ্ন। তারপর আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়টি দেখি, যে চতুর্থ অধ্যায়টি আসলে কি নিয়ে। আচ্ছা, এত বেশি প্রশ্ন মেসেঞ্জে। আচ্ছা ভাই, একটু ইয়াদেরকে একটু অ্যাড করে দেন তাহলে। আচ্ছা, এবার হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়টা আসি। এই চতুর্থ যে অধ্যায়টা আছে সেখানে হচ্ছে আমাদের সিলেবাসে যেটা আছে যে বাংলাদেশের অর্থনীতি, ইকোনমি, এটার সাথে আবার সে অন্তর্ভুক্ত করেছে যে আসলে শুধু ইকোনমি যেটা আছে সেটা তো বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে যায়, এটার স্পিল ওভার একটা ইম্প্যাক্ট আছে, এটার হচ্ছে আমার এক্সটার্নালিটি আছে। তাহলে এই যে অর্থনীতির যে প্রভাবটা, এটা কোথায় গিয়ে পড়ে? আমার সোসাইটিতে গিয়ে পড়ে। তো যে কারণে অর্থনীতির সাথে সে সোসাইটিকে অন্তর্ভুক্ত করেছে। অর্থনীতির সাথে আমাদের যে লিটারেচার আছে, যে সাহিত্য আছে, এই সাহিত্যকে অন্তর্ভুক্ত করেছে। তাহলে সাহিত্যের মধ্যে আবার শিক্ষা অন্তর্ভুক্ত। তো এখন হচ্ছে এই যে অধ্যায়টা, এই অধ্যায়তে সে একদম স্পেসিফিক করে দিয়েছে সেখানে কি কি আপনি পড়বেন। এখানে হচ্ছে যে পভার্টি এলিভিয়েশন, তাহলে আপনি অর্থনীতি যদি ডেভেলপ হয়, আমার জিডিপি যদি বাড়ে, তাহলে হচ্ছে আমার দেশে দারিদ্রতা কমে। তাহলে এই যে দারিদ্রতা কমছে, সেটা আমার প্রভাব পড়ছে কোথায়? মানে আমার ইকোনমিক গ্রোথ হচ্ছে, সেটা প্রভাব পড়ছে হচ্ছে আমার যে সোসাইটি আছে, সমাজ আছে, সেই সমাজ থেকে আমার দারিদ্রতা বিমোচন হচ্ছে। তার মানে আমার ইকোনমিতে একটা জিনিস, সেটা গিয়ে পজিটিভ এক্সটার্নালিটি হিসেবে, মাল্টিপ্লেয়ার ইফেক্ট হিসেবে সেটা আমার সোসাইটিতে যাচ্ছে, সোসাইটি থেকে আমার প্রপার্টি রিডাকশন করেছে, যে কারণে সে অর্থনীতির সাথে সমাজ শব্দটা যুক্ত করে দিয়েছে। ঠিক একইভাবে সে এখানে হচ্ছে এই যে আমাদের জিএনপি, এনএনপি, জিডিপি, যে বেসিক জিনিসগুলো আছে এগুলাকে অন্তর্ভুক্ত করেছে। তার মানে এই যে ইকোনমি যে অধ্যায়টা, এখানে পভার্টি এলিভিয়েশনের সাথে আমাদের জিএনপি, এনএনপি, জিডিপি, এখন এই যে জিডিপির সাথে কি কি জড়িত? তো জিডিপির সাথে আমরা জানি যে আমাদের যে পরিসংখ্যান ব্যুরো আছে, তারা বাংলাদেশের জিডিপি পরিমাপ করে হচ্ছে 19টা উপাদানের মাধ্যমে। তো এই 19টা উপাদানকে সে আবার 5টা সেক্টরে, 3টা সেক্টরে ভাগ করেছে। যে একটা হচ্ছে আমাদের যে কৃষি এবং সেবা, তার মানে হচ্ছে আমার এই ইকোনমির মধ্যে বা এই যে জিডিপি যেটা আছে, তাহলে আমি এখানে শুধু জিডিপি জিনিসটা কি এটা পড়লেই হবে না। এই যে জিডিপি আমাদের পরিসংখ্যান ব্যুরো উপাদান, এই জিডিপি পরিমাপ করার ক্ষেত্রে গিয়ে আমরা দেখি যে সে হচ্ছে 19টা সেক্টরে বাংলাদেশের জিডিপিটাকে ভাগ করেছে, যেটার উপর ভিত্তি করে সে জিডিপি পরিমাপ করে, যেটা হচ্ছে পিলিতে আপনারা পড়েছেন। এবং পিলিতে একটা প্রশ্ন আসছিল যে বাংলাদেশের জিডিপি উপাদান কয়টি সেক্টর, ওখানে 19টা আছে। তো 19টার মধ্যে একটা হচ্ছে ধরেন আমাদের কৃষি, এগ্রিকালচার। তাহলে আমাদের কৃষি সম্পর্কে পড়তে হবে। তাহলে জিডিপির মধ্যে হচ্ছে ধরেন একটা সেক্টর হচ্ছে আমাদের শিল্প খাত, একটা হচ্ছে আমাদের বাণিজ্য খাত, এরকম যতগুলো সেক্টর আছে এগুলো হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ। যেমন জিডিপির মধ্যে হচ্ছে আমাদের পোশাক শিল্প যেটা আছে, এই জিডিপির মধ্যে আমাদের রেমিটেন্স আছে। তার মানে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমরা বিস্তারিত এই অধ্যায় থেকে পড়ার জন্য পিএসসি আপনাকে বলেছে। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি যে এখান থেকে, তাহলে একটা জিনিস হচ্ছে আমরা দেখলাম যে ইকোনমি, একটা হচ্ছে ইকোনমির মধ্যে জিডিপি, জিএনপি যা আছে সবকিছু।
তার মধ্যে হচ্ছে কৃষি, রেমিটেন্স, আমাদের গার্মেন্টস শিল্প সবকিছু অন্তর্ভুক্ত। এই যে গার্মেন্টস নিয়ে প্রশ্ন আসে, তাহলে এটা সিলেবাসের কোথায় আছে? তাহলে সিলেবাসে আমার দেওয়া আছে জিডিপি, ওই জিডিপির মধ্যেই অন্তর্ভুক্ত আমার যে ইকোনমি, এটার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে গার্মেন্টস। আমার প্রবাসী নিয়ে প্রশ্ন আসে, তাহলে এটা কোথায় থেকে আসে? এটা হচ্ছে এই অধ্যায় থেকে আসে। তারপর 2 এখানে আমাদের বলে দিয়েছে সোসাইটি। তাহলে সোসাইটির মধ্যে কি আছে? তাহলে এই যে গ্রামীণ সমাজ থেকে শহুরে সমাজে রূপান্তর, তারপর গ্রামের মধ্যে পভার্টি এলিভিয়েশন, তারপর গ্রামের হচ্ছে শিক্ষা, নারী উন্নয়ন, স্বাস্থ্যসেবা, এগুলো, তারপরে দারিদ্র বিমোচন, মানব সম্পদ উন্নয়ন, এটা আছে। তারপরে সিলেবাসের এখানে 3 নাম্বার যে পার্ট, সেখানে হচ্ছে সাহিত্য বা লিটারেচার, যেটাকে আবার নতুন এক্সটেনশন, এটা হচ্ছে নতুন এক্সটেনশন, নিউ ট্রেন্ডস, সেটা হচ্ছে এই যে লিটারেচার, এটার মধ্যে হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তাহলে আপনি যদি হচ্ছে 46 বিসিএস এর যদি ধরেন বাংলা প্রশ্ন যদি দেখেন, সেখানে দেখবেন যে দেখেন আপনি এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে পড়বেন, আপনি দেখবেন যে বাংলাদেশ বিষয়াবলীর দুঃখিত, বাংলা যে বিষয়টা আছে ওখানে হচ্ছে যে একটা সংলাপ আসে না আপনাদের, ওই সংলাপের মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা সংলাপ আসছিল। আপনি যদি এটা 47 বিসিএস এর প্রশ্ন দেখেন, দেখবেন যে বাংলাদেশ বিষয়াবলীতে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে 20 মার্কসের একটা প্রশ্ন আসছে। তার মানে হচ্ছে আমার সিলেবাসে যেটা দেওয়া আছে, তার মানে আমার সিলেবাসে যেটা দেওয়া আছে এটা যদি আমি ভালো করে বুঝতে পারি, তাইলে হচ্ছে আমার জন্য প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই অধ্যায় থেকে 3টা জিনিস পাইলাম ব্রেকডাউন করে, একটা হচ্ছে ইকোনমি, আরেকটা পেলাম হচ্ছে আমাদের সোসাইটি, আরেকটা পেলাম হচ্ছে আমাদের লিটারেচার বা হচ্ছে এডুকেশন। তাহলে এখন আমরা দেখি যে এই 3টা সেক্টর থেকেই প্রশ্ন আসছে নাকি অন্য কোনো জায়গা থেকে আসছে। তাহলে আমরা যেহেতু 3টা জিনিস জানলাম, এখন আমরা দেখব যে প্রশ্নগুলো আসলে এখান থেকেই আসছে। তাহলে দেখি আমরা 47 যে বিসিএস, এখান থেকে মোট এই ইকোনমি অধ্যায় থেকে মোট 3টা প্রশ্ন আসছে, 3টা প্রশ্নের মার্কস হচ্ছে আপনার 20 মার্ক করে 60 মার্কস। তাহলে বুঝতেই পারছেন আপনার প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন দেয় নাই, দ্বিতীয় অধ্যায় থেকে তারা কোনো প্রশ্ন দেয় নাই, কিন্তু 46 এসে যেটা করেছে একটা অধ্যায় থেকে ইকোনমি থেকেই সে 3টা প্রশ্ন দিয়ে এখানে 60 মার্কস, অর্থাৎ এই একটা অধ্যায় যদি আপনার পড়া থাকে তাহলে আপনি প্রিলি প্রশ্নে গিয়ে দেখলেন রিটেনে যে আপনার হচ্ছে 60 মার্কসের প্রশ্ন। তার মানে হচ্ছে আপনার সবগুলো অধ্যায় হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা অধ্যায় না দিয়ে আরেকটা অধ্যায় থেকে ডাবল প্রশ্ন আসতে পারে। তাহলে এবার আমরা দেখি যে ইকোনমি থেকে যে 47 যে 3টা প্রশ্ন আসছে আমরা যদি একটু দেখি, প্রথম প্রশ্নটা আসছে এই যে বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে আমরা যে সমৃদ্ধ হচ্ছি বা এই যে টেকসই যে উন্নয়নটা আছে, এই অর্থনৈতিক উন্নয়নটাকে যদি আমরা টেকসই করতে চাই, তো টেকসই হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে, আমরা এই যে হিউম্যানের আগের অধ্যায়ে আমরা পড়েছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা এই যে ডেমোগ্রাফিক যে ফিচার্স, মানব সম্পদে কিভাবে রূপান্তর করা যায়, তাহলে এটাকে হচ্ছে কিভাবে মানব সম্পদে রূপান্তর, মানব সম্পদটাকে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি, প্রাকৃতিক সম্পদগুলোকে কিভাবে কাজে লাগাইতে পারি, আমাদের যে ভৌগোলিক যে অবস্থান, এটার তো কিছু ব্লেসিং আছে, তাহলে এই ভৌগোলিক অবস্থানের যে ব্লেসিং যেগুলো আছে, সুবিধা আছে, এটাকে কিভাবে কাজে লাগাইতে পারি, তারপর বৈশ্বিক অর্থনৈতিক যে প্রবণতা আছে এগুলো বিবেচনায় আর কোন কোন খাতগুলাকে বাংলাদেশ এই মুহূর্তে হচ্ছে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তার মানে দেখেন এই যে প্রশ্নটা আসছে, অর্থাৎ আপনি সিলেবাসে যে 16টা অধ্যায় দেওয়া আছে এই অধ্যায়ে যখন একটা কমপ্লিট প্রিপারেশন থাকবে তখন কিন্তু আপনি এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন। কারণ এই প্রশ্নে আসছে আমাদের প্রাকৃতিক সম্পদকে কিভাবে কাজে লাগাইতে পারি আমাদের উন্নত দেশ হিসেবে এটাকে একটা টেকসই সাস্টেনেবল ডেভেলপমেন্টের রূপ দেওয়ার জন্য। তাহলে প্রাকৃতিক সম্পদ এটা একটা আলাদা অধ্যায় আছে, এর পরের অধ্যায়টা বাংলাদেশের ন্যাচারাল রিসোর্স। তাহলে আপনার পরের অধ্যায় থেকে আমরা পড়বো প্রাকৃতিক সম্পদ কি, এখান থেকে প্রশ্ন আসছে ওই প্রাকৃতিক সম্পদটাকে আপনি কিভাবে ইউটিলাইজেশন করবেন। মানব সম্পদ আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়েছি, আমাদের যে হিউম্যান রিসোর্স, আমাদের যে জনসংখ্যা, এটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়। ওই দ্বিতীয় অধ্যায় যদি জানা থাকে তাহলে আপনি এখানে এসে এটা আনসার করতে পারবেন যে মানব সম্পদটাকে আমি কিভাবে ইউটিলাইজ করবো। এখানে অমর্ত্য সেনের যে থিওরিগুলো আছে, হিউম্যান এজ ডেভেলপমেন্ট বা হিউম্যান এজ ফ্রিডম যে থিওরিগুলো আছে সেগুলো আমরা এখানে পড়বো, আরও কিছু থিওরি পড়বো। তারপর ভৌগোলিক অবস্থান, প্রথম অধ্যায়ে আমরা পড়বো যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের এই সুবিধা, এখন এই সুবিধাগুলো কিভাবে কাজে লাগানো যায় এই প্রশ্নের উত্তরে এখানে দিতে হবে। এবং আরও বলে দিয়েছে বৈশ্বিক প্রবণতা বিবেচনায় কোন কোন সেক্টর অগ্রাধিকার দেওয়া যায়। তাহলে বৈশ্বিক প্রবণতা বিবেচনায় এখন আপনি যেটা আমাদের যে সমুদ্র অর্থনীতি আছে ব্লু ইকোনমি, আমরা সেটাকে অগ্রাধিকার দিতে পারি। তাহলে ব্লু ইকোনমি আমরা তো এখানে পড়বো। তারপর বৈশ্বিক অগ্রাধিকার বিবেচনা হচ্ছে আমাদের যে হচ্ছে গ্রিন ইকোনমি যেটা আছে সেটাকে আমরা প্রাধান্য দিব। বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় আমাদের এখানে যে হচ্ছে গার্মেন্টস যেটা আছে সেটাকে প্রাধান্য দিব।
তারপর বৈশ্বিক অগ্রাধিকার বিবেচনা, আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট যে বিনিয়োগ যেটা আছে সেটাকে প্রাধান্য দেব। বৈশ্বিক প্রবণতা বিবেচনায় আমাদের এখানে হচ্ছে যে মানুষ আছে, জনগোষ্ঠী আছে, তাদের আইটি যে সেক্টরটা আছে এটা উদীয়মান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ এই জায়গাগুলোকে আমরা অগ্রাধিকার দেবো। অর্থাৎ ওভারঅল এই যে সৃজনশীল প্যাটার্নে প্রশ্নটা আসছে, আমার যে 16টা অধ্যায় দেওয়া আছে, অধ্যায় সম্পর্কে আপনার যখন কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে তখন ওই প্রত্যেকটা অধ্যায় থেকে সামারি নিয়ে নিয়ে হচ্ছে আপনার এই প্রশ্নটার উত্তর করতে হইতো। তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখি যে আমরা কি আসছে, যে এই যে বাংলাদেশের প্রাচীন এবং মধ্যযুগের বস্ত্রশিল্পের পরিচয় দিন। তাহলে এই যে মধ্যযুগের বা প্রাচীন যুগের আমাদের সেই মসলিন থেকে শুরু করে, ঢাকার বিখ্যাত মসলিন থেকে শুরু করে একদম বর্তমানে যে আজকের যে পোশাক শিল্প, এই জায়গা থেকে একদম অতীত থেকে বর্তমান লেয়ারে প্রশ্নটা দিয়েছে। বাংলাদেশের আধুনিক বস্ত্র খাত যেটা বর্তমানে যে পোশাক শিল্প আছে এটার কি কি চ্যালেঞ্জ আছে, তাহলে এই চ্যালেঞ্জেসগুলো কি এবং পাশাপাশি এগুলার উত্তরণের যে ওয়ে আউট সেটা। তাহলে 47-এ এটা আসছে। তারপরে 47-এ এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের বিদ্যমান যে শিক্ষা ব্যবস্থা আছে এটার যে পাঠ্যক্রম যেটা আছে, এটার পাঠদান পদ্ধতি যেটা আছে, শিক্ষকরা যেভাবে টিচিং করে বা পড়ায় এবং এই শিক্ষকদের সাথে ছাত্রদের সাথে বর্তমানে যে প্রযুক্তি আছে এটাকে অ্যাডাপ্ট করে, এটাকে খাপ খাওয়ানো, এই সবগুলো নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের দক্ষতা, তাদেরকে মানব সম্পদে রূপান্তর করা, এই সবগুলোকে কম্বাইন করে সে একটা প্রশ্ন এখানে দিয়েছে। তার মানে আমরা যদি দেখি যে 46 এবং 47 এই দুইটা বিসিএস এর প্রশ্ন অনেক বেশি সৃজনশীল প্যাটার্নে ছিল, অনেক বেশি ক্রিটিক্যাল ছিল। আপনার যদি একটা টপিক সম্পর্কে ওভারঅল ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আপনি আনসার দিতে পারবেন না। তাহলে আমরা দেখলাম যে এই অধ্যায় থেকে 47-এ 3টা প্রশ্ন আসছে। আমরা যদি 46 বিসিএস দেখি যেটাও সৃজনশীল প্যাটার্ন, এই জায়গা থেকেও 46-এও 3টা প্রশ্ন আসছে, 60 মার্কস। তার মানে আমাদের ইকোনমি যে অধ্যায়টা আছে এখানে আমরা 3টা সেক্টর, একটা হচ্ছে আমাদের ইকোনমি যেটার মধ্যে জিডিপি অন্তর্ভুক্ত, জিএনপি অন্তর্ভুক্ত, আরেকটা পার্ট হচ্ছে আমাদের এখানে সোসাইটি অন্তর্ভুক্ত, পভার্টি রিডাকশন থেকে শুরু করে সোশ্যাল আনরেস্ট থেকে, আরেকটা পার্ট হচ্ছে লিটারেচার অ্যান্ড এডুকেশন। এই 3টা পার্ট থেকেই হচ্ছে এই অধ্যায় থেকে 47-এ 3টা প্রশ্ন আসছে সৃজনশীল প্যাটার্নে, 46 বিসিএসও এখান থেকে 3টা। তার মানে এই অধ্যায় থেকে ব্যাক টু ব্যাক 2টা বিসিএসে 60 মার্কস করে প্রশ্ন আসছে। অর্থাৎ 200 মার্কের মধ্যে এই অধ্যায় থেকে হচ্ছে আমার 60 মার্কসের প্রশ্ন, 2টা ব্যাক টু ব্যাক 2টা বিসিএস এর প্রশ্ন আসছে। তার মানে কি আপনি বুঝেই গিয়েছেন যে সামনের যে বিসিএস গুলো আপনারা দিবেন, 50 বিসিএস বলেন, 51তম বিসিএস বলেন, এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হতে পারে যে এই অধ্যায় থেকে আগে কি ধরনের প্রশ্ন আসতো। তাহলে এই যে ইকোনমি যে অধ্যায়টা ছিল এটা আগে গুরুত্বপূর্ণ ছিল, মানে আগের গভর্নমেন্টের আমলে তারা এখানে এই জিনিসগুলো সৃজনশীল প্যাটার্নটা গুরুত্ব দেয় নাই, তারা গুরুত্ব দিয়েছে এই অধ্যায় রিলেটেড তাদের যে পলিটিক্যাল যে রেটরিক যেগুলো ছিল এটাকে পলিটিসাইজ করা হয়েছিল অধ্যায় থেকে। যে ধরেন বাংলাদেশের যে মেগা যে প্রজেক্টগুলো আছে, মেট্রো রেল, তারপর হচ্ছে পদ্মা সেতু, তারপর হচ্ছে রামপাল, তারপর হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই জিনিসগুলো নিয়ে ওভার দি টাইম এখান থেকে প্রশ্ন আসছে। তারপর হচ্ছে আমাদের এই জায়গা থেকে যে সোসাইটি একটা পার্ট আছে না এখানে, সমাজ, এই সমাজ থেকে তারা প্রশ্ন দিয়েছে এই যে আমাদের বিগত সরকার আমলের হচ্ছে সময়ে এই যে কি পরিমাণ দারিদ্র হ্রাস পেয়েছে, কি পরিমাণে শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার, এই ধরনের প্রচুর ডেটা আপনার যদি হচ্ছে ওই সময়কার বিসিএস যারা দিয়েছে, মানে 40 থেকে হচ্ছে 45তম, তাদেরকে জিজ্ঞেস করবেন যে বাংলাদেশ বিষয়গুলি কি পড়বো, তখন তারা বলবে যে এই ইকোনমি অধ্যায়কে গুরুত্ব দিতে হবে, যত ডেটা আছে, চার্ট আছে, এগুলো মুখস্থ করতে হবে। তো এখন কিন্তু আসলে আমরা দেখলাম যে 46 এবং 47-এ এই ধরনের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। এই অধ্যায় থেকে যে মৌলিক যে বিষয়গুলো আছে সেখান থেকে প্রশ্ন আসছে। তাহলে 46 বিসিএস এ দেখেন এই যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি এবং দারিদ্র বিমোচনের মধ্যে কি সম্পর্ক, মানে আমার ইকোনমিক গ্রোথ হলে, জিডিপি বাড়লে এটা আমার সোসাইটিতে প্রভাব ফেলতেছে কিনা, সোসাইটির দারিদ্রটাকে আমার ইরাডিকেশন করতেছে কিনা, এই সম্পর্ক ভাইস ভার্সা সম্পর্ক সে জানতে চাইছে এখানে। তাহলে এখানে আপনার ইকোনমি এবং হচ্ছে সোসাইটির পভার্টি রিডাকশনের যে সূত্র, এটার থিওরিটিক্যাল অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে যেটা আমরা 47 বিসিএস এ পড়িয়েছিলাম, আপনাদেরকেও পড়াবো বিস্তারিত। তারপর হচ্ছে এখানে আসছে যে বাংলাদেশের তৈরি পোশাক খাতে যে শ্রম আইন যেটা আছে এটার প্রয়োগ এবং হচ্ছে শ্রমিক এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এই সম্পর্ক বিশ্লেষণে হচ্ছে ধরুন বিশ্লেষণ করবেন বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিক এবং মালিক বিশ্লেষণ। তো এক্ষেত্রে আপনি একটা ডেসক্রিপটিভ লেখা লিখে দিতে পারেন
কিন্তু এই বিশ্লেষণ করতে গিয়ে ধরেন আপনি যদি বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিক মালিক সম্পর্ক, এই সম্পর্ক বর্ণনা করতে গিয়ে যদি ধরেন আপনি এখানে কার্ল মার্কসের রেইফিকেশন, তারপর হচ্ছে আপনার কার্ল মার্কসের এলিনিয়েশন থিওরি, তারপরে হচ্ছে কার্ল মার্কসের যে থিওরিগুলো আছে, তারপর জোসেফ শুপিটারের হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন থিওরি, তারপরে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে, চতুর্থ শিল্প বিপ্লব আসার কারণে এই যে রোবোটিক্স বা অটোমেশন, এগুলো হচ্ছে আমাদের এখানে যারা ওয়ার্কার্স আছে, যারা শ্রমিক যারা আছে তাদেরকে রিপ্লেস করে দিবে কিনা, এই জিনিসগুলা কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে যখন লিখবেন তখন ডেফিনেটলি এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। তাইলেই হচ্ছে আপনার একজন যে প্রশ্নটা আপনার যখন লিখবেন খাতায়, যখন সে খাতাটা আপনার ইভালুয়েট করবে তখন সে দেখবে যে না, এই ক্যান্ডিডেট সে বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে সে অবগত, পাশাপাশি এটার যে চ্যালেঞ্জেসগুলো বর্তমানের সাথে এটার যে আপনার রিলেশন, যে এটা এই যে তথ্য প্রযুক্তি কিভাবে আমাদের এখানে প্রভাবটা ফেলতেছে, রোবোটিক্স কিভাবে প্রভাব ফেলবে, এটা থেকে ওয়ে আউট কি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে যেই একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, একাডেমিক যে থিওরিজগুলো আছে, টার্মিনেসগুলো আছে, সেগুলো সে ব্যবহার করেছে। তার মানে হচ্ছে সে এই ব্যাপারে তার ওয়েল জানাশোনা আছে, যে কারণে হচ্ছে ওখানে আপনি প্রশ্নে সর্বোচ্চ মার্কস পাবেন। তো যে কারণে আমরা হচ্ছে যেভাবে পড়বো, খালি ডেসক্রিপটিভ যদি আপনি লিখেন, আমরা দেখেছি যে আগের বিসিএসগুলোতে ডেসক্রিপটিভ প্রশ্ন আসতো, আপনার এই ধরনের থিওরিজ টার্মিনোলজিসগুলো না আনলেও চলতো। এখন যেহেতু সৃজনশীল প্রশ্ন আসছে, আপনাকে এখানে দেখাইতে হইতেছে আমার জিডিপি বাড়লে কিভাবে সোসাইটিতে পভার্টি বা হচ্ছে দারিদ্র বিমোচন হয়। তাহলে এই যে জিডিপি বাড়লে পভার্টি হ্রাস হয়, দারিদ্রতা হ্রাস পায়, এটার সাথে কিন্তু অনেকগুলো থিওরি আছে, আপনি এগুলো থিওরি দিয়ে ব্যাখ্যা করতে হবে। তাহলে থিওরি কি, এখানে অমর্ত্য সেনের থিওরি আছে, এখানে হচ্ছে অ্যাডাম স্মিথের থিওরি আছে, এখানে আমরা আরো অনেকগুলো থিওরি হচ্ছে যখন পড়বো তখন বিস্তারিত পড়বো। মানে এখানে সামারিটা হচ্ছে এই অধ্যায় থেকে 1 নাম্বার সামারি হচ্ছে আগে প্রশ্ন আসতো সরকারের মেগা প্রজেক্টগুলো নিয়ে, সরকারের হচ্ছে বিভিন্ন যে উন্নয়ন যেই প্রজেক্টটা, যে শিশু মৃত্যু হার হচ্ছে কমছে, মাতৃমৃত্যু কমছে, ওই যে ডাটাগুলো সেগুলো থেকে এখন আসে না। এখন এই অধ্যায় থেকে প্রশ্ন আসে অধ্যায়ের যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসে। 3 নাম্বার আপডেট হচ্ছে এই যে এখান থেকে যে প্যাটার্নটা, এই অধ্যায়ের সাথে অনেক কিছু রিলেট করে সে প্রশ্ন করার চেষ্টা করে। এই অধ্যায়ের সাথে জিওগ্রাফি রিলেট করে, এই অধ্যায়ের সাথে হচ্ছে আমার সোসাইটি রিলেট করে, অধ্যায়ের সাথে আমার শিক্ষাকে রিলেট করে, এই অধ্যায়ের সাথে আমার সবকিছু মোটামুটি রিলেট করে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়ার চেষ্টা করে। তারপর দেখেন এখান থেকে কৃষি থেকে আসছে যে প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা অর্জন ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের জন্য আপনার কাছ থেকে সে পলিসি চাচ্ছে। আর 35 থেকে 45তম যে বিসিএস গুলো আছে এগুলো ডেসক্রিপটিভ, যে আমাদের ইপিজেডটা কিভাবে শিল্প উন্নয়ন কর ভূমিকা রাখবে, তারপর হচ্ছে যে ব্যবসা যেগুলো আছে এগুলো নিয়ে প্রশ্ন ছিল। তার মানে হচ্ছে আমরা যেটা বুঝলাম এখান থেকে, চতুর্থ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। এই অধ্যায় সম্পর্কে মৌলিক এবং হচ্ছে একাডেমিক যে পড়াশোনা এগুলো হচ্ছে এখান থেকে করতে হবে থিওরিগুলোর সাথে, থিওরি টার্মিনোলজি একাডেমিক ভাবে। তারপরে পঞ্চম অধ্যায়ে সে যেটা বলেছে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি, তাহলে পরিবেশ ও প্রকৃতির মধ্যে আপনি কি পড়বেন? তাহলে সে এখানে স্পেসিফাই করে দিয়েছে আপনাকে পরিবেশ এবং প্রকৃতির মধ্যে, যে একটা হচ্ছে বাংলাদেশের এনভায়রনমেন্ট এন্ড নেচার যেটা আছে এটার চ্যালেঞ্জেসগুলা, এই পরিবেশ এবং প্রকৃতির চ্যালেঞ্জেস কি কি আছে সেটা, পাশাপাশি এই পরিবেশের চ্যালেঞ্জের পাশাপাশি এখানে সম্ভাবনাও আছে, প্রসপেক্টস আছে। তাহলে এই যে সম্ভাবনাগুলো আপনাকে এখানে জানতে হবে, এবং আমাদের যে পরিবেশটা আছে এই পরিবেশটাকে কি করতে হবে, কিসের মধ্যে, কনজারভেশন, অর্থাৎ একদম স্পেসিফিক করে দেখেন 3টা শব্দ সে দিয়ে দিয়েছে, একটা হচ্ছে কনজারভেশন, একটা হচ্ছে প্রিজারভেশন, আর একটা হচ্ছে সাস্টেইনেবিলিটি। তাহলে কনজারভেশন, প্রিজারভেশন এবং হচ্ছে সাস্টেনেবিলিটি মানে হচ্ছে আমাদের যে পরিবেশ যেটা আছে, আপনার ইকোনমি, আপনার জিডিপি বাড়াতে গিয়ে, আপনার শিল্পায়ন করতে গিয়ে, আপনার হচ্ছে কৃষি কাজ করতে গিয়ে আপনার ইকোনমি বাড়বে, প্রপার্টি রিডাকশন হবে, কিন্তু হচ্ছে আপনি পরিবেশের ক্ষতি করতে পারবেন না। আপনি সুন্দরবনে ট্যুরিজম করবেন, কিন্তু সুন্দরবনের যে পরিবেশ আছে সেটা আপনি ক্ষতিগ্রস্ত করবেন না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবনের যে চাহিদা আছে সেটাকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন না। আমাদের বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগর থেকে আপনি মাছ উত্তোলন করবেন, বঙ্গোপসাগরের ওখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলবেন, কিন্তু বঙ্গোপসাগরের কোনো ক্ষতি করতে পারবেন না। সেখানে হচ্ছে পরিবেশগত ক্ষতির কারণে সেখানকার যে জীববৈচিত্র্য সেটি নষ্ট করতে পারবেন না। তার মানে এই জিনিসটাই হচ্ছে আপনার সাস্টেইনেবিলিটি। তাহলে এই যে সে এখানে প্রসপেক্টস এবং চ্যালেঞ্জ যেটা দিয়েছে, এটার পাশাপাশি সে এখানে উল্লেখ করে দিয়েছে যে এই অধ্যায় থেকে আপনাকে এমন কোনো প্রশ্ন দিবে যা আপনার পরিবেশকে ক্ষতি না করে, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে নষ্ট না করে কিভাবে ইকোনমি ডেভেলপ করা যায়। তার মানে হচ্ছে এখানে যেই
যেভাবে সে বলেছে এই রিলেটেড কিন্তু অনেকগুলো থিওরিজ আছে, যেমন আমরা পিপিপি মডেল হচ্ছে, আমরা 3P মডেল আমরা পড়েছিলাম বা আমরা এই অধ্যায়ের সময় পড়বো। এটা হচ্ছে বলা হয় এই পি মানে হচ্ছে আপনার প্রফিট। প্রফিট মানে হচ্ছে কি, প্রফিট মানে হচ্ছে এই যে ধরেন সুন্দরবন আমাদের একটা পরিবেশগত এলাকা, ধরুন সেন্ট মার্টিন আমাদের একটা পরিবেশের একটা গুরুত্বপূর্ণ এরিয়া, বঙ্গোপসাগর একটা গুরুত্বপূর্ণ এরিয়া। এই জায়গাগুলোতে আপনি পর্যটন করবেন, এই জায়গাগুলোতে আপনার ইকোনমিক কাজে আপনি ব্যবহার করবেন, জিডিপি বৃদ্ধি করবেন, তার মানে আপনার প্রফিট। তাহলে এই যে এখানে সে 3টা শব্দ দিয়েছে, তাহলে প্রফিট, প্রফিটের পাশাপাশি এই যে প্রফিটটা, এই প্রফিটটা হচ্ছে আপনার পিপল যারা আছে, যেখানে ধরো সুন্দরবনের আশেপাশে যে জনগোষ্ঠী আছে, এই প্রফিট থেকে ওই সুন্দরবনের জনগোষ্ঠী যে পিপল যারা আছে তারা বেনিফিটেড হচ্ছে কিনা এটা আপনাকে দেখাতে হবে প্রশ্নে উত্তরে। তার মানে হচ্ছে আপনার প্রফিট হচ্ছে ইকোনমি জিডিপি বৃদ্ধি। আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে এই অধ্যায় থেকে কিভাবে লিঙ্ক আপ করে ভিতর থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা পড়লাম যে এই যে পিপিপি যে মডেল আছে, আপনার প্রফিট, আপনার ইকোনমিক গেইন হচ্ছে, এই গেইনটা ওই আশেপাশের এরিয়ার যে পিপল আছে, এই যে পিপল তারা বেনিফিটেড হচ্ছে কিনা, এই গেইন থেকে তাদের প্রপার্টি রিডাকশন হচ্ছে কিনা সেটা আপনাকে দেখাতে হবে। একইভাবে এই যে প্রফিট থেকে প্রপার্টি রিডাকশন হচ্ছে, কিন্তু এই যে আপনার প্ল্যানেট যেটা আছে, এই পিতে হচ্ছে প্ল্যানেট, প্ল্যানেট মানে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট বা হচ্ছে পরিবেশ, প্রফিট আসতেছে, পিপলও বেনিফিটেড হচ্ছে, আবার একই সাথে দেখাতে হবে আপনার যে প্ল্যানেট আছে, যে পরিবেশ আছে, পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। তার মানে আমার প্রফিট হইতেছে, আমার আশেপাশের জনগণ উপকৃত হইতেছে, আবার আমার আশেপাশের যে পরিবেশ আছে সেটি ওকে ফাইন থাকতেছে, সেটি কোনো ক্ষতি হচ্ছে না। তার মানে এই জিনিসটাই হচ্ছে আপনার এই যে সাস্টেইনেবিলিটি। তার মানে সাস্টেনেবিলিটি হচ্ছে, বুঝছেন বিষয়টা, এই অধ্যায় থেকে আপনার এই ধরনেরই প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন আসবে, যে কারণে আমরা যখন এগুলো পড়বো এভাবেই ক্রিটিক্যালি পড়ার চেষ্টা করবো থিওরিগুলো দিয়ে, যেন যেই ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি যেন একাডেমিক থিওরিজগুলো, টার্মিনোলজিগুলো ব্যবহার করে আনসারগুলো করতে পারেন। তাহলে আমরা একটু দেখি যে বিগত সালে এখান থেকে কি প্রশ্ন আসছে। তাহলে এই জায়গাটা থেকে আমাদেরকে যেটা করতে হবে একদম স্পেসিফিক, এই অধ্যায় যখন আমরা পড়বো কোন একটা সমস্যা, এটাকে আমরা শনাক্ত করব পরীক্ষার খাতায়। এই অধ্যায় থেকে যখনই কোনো প্রশ্ন আসবে এরকম প্রবলেম দিয়ে আপনাকে এটাকে সলিউশন জানতে চাইবে, আপনি ওই সমস্যাটা আইডেন্টিফাই করবেন প্রশ্নের মধ্যে যে কোন সমস্যা নিয়ে আপনার প্রশ্নে জানতে চাচ্ছে। আইডেন্টিফাই করার পরে আমরা এখান থেকে যেটা করব, এইটার বহুমাত্রিক বিশ্লেষণ, ওই সমস্যাটার স্বাস্থ্যগত দিক, অর্থনীতি দিক, কৃষিগত দিক, তারপর নগরের দিক, পরিবেশ, দুর্যোগ, সবগুলো সাইড অ্যানালাইসিস করব। তারপর হচ্ছে এটা টেকসই সমাধানের যে দৃষ্টিভঙ্গি, সাস্টেনেবিলিটি টেকসই সমাধান, এটা দেখব। তারপর হচ্ছে উন্নয়ন ও পরিবেশের মধ্যকার যে ট্রেড অফ যেটা আছে এটা। তাহলে ট্রেড অফ মানে জিনিসটা হচ্ছে আপনার কনফিউশনে আছেন, কনফিউশন মানে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা করুন। পরিবেশকে রক্ষা করতে গেলে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় না, আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে গেলে আপনার পরিবেশ রক্ষা হয় না। এরকম পরিস্থিতিতে আপনি হচ্ছে কি ধরনের ব্যবস্থা হচ্ছে আপনি নেবেন। তাহলে এই ধরনের কজ ইফেক্ট যেই কাঠামো আছে, এই কাঠামোর আলোকে হচ্ছে এই অধ্যায়তে আমাদেরকে পড়তে হবে। এরকম কজ ইফেক্ট কাঠামোতে যখন আমরা পড়বো তখন এই অধ্যায় থেকে যেই প্রশ্ন আসুক না কেন আমরা আনসার করতে পারবো। যদি আমরা একটু বিগত সালের প্রশ্ন দেখি, 46 বিসিএস এখান থেকে যে প্রশ্নটা আসছে, যদি দেখেন, বাংলাদেশের পরিবেশগত অবক্ষয়ের মূল কারণসমূহ উল্লেখ করুন, এবং এই যে পরিবেশের যে অবক্ষয়টা হচ্ছে আপনার কাছ থেকে একটা সাজেশন, সে পলিসি জানতে চাচ্ছে। তাহলে এই যে অবক্ষয় রোধে আপনার পদক্ষেপ সমূহ প্রস্তাব করবেন। তাহলে এখন হচ্ছে এখানে একটা জিনিস আছে না, যে ওয়ান লাইনার আমরা লিখে দিই না, যে পরিবেশ অবক্ষয় রোধে এটা করতে হবে, এটা করতে হবে, এরকম এক লাইন এক লাইন এভাবে লিখলে হবে না। কারণ যখন আপনার কাছ থেকে কোনো পলিসি জানতে চায়, কোনো সাজেশন জানতে চায়, তখন অ্যাকচুয়ালি এই সমস্যাটা অন্যান্য রাষ্ট্র কিভাবে সমাধান করতেছে সেটা আপনাকে এখানে কম্পারেটিভলি অ্যানালাইসিস করতে হবে। কারণ এই প্রশ্নের মার্কস কিন্তু আপনার 20 মার্ক। এটা কিন্তু আসলে ওই যে নবম দশমে থাকাকালীন আমরা সমাজ বইয়ের উত্তর যেভাবে দিচ্ছি, নবম দশম একাদশে হচ্ছে আমরা বিজ্ঞানের প্রশ্ন যেভাবে উত্তর দিয়েছি, ওইভাবে প্রশ্ন দিলে হবে না, উত্তর দিলে হবে না। এখানে মার্কস যেহেতু 20, এখানে আপনাকে অ্যানালিটিক্যাল ওয়েতে, শুধু ডেসক্রিপটিভ লেখা লেখলে হবে না রচনার মতো, এখানে অ্যানালিটিক্যাল লেখা হবে। আপনার লেখার মধ্যে যত বেশি ডাইভার্সিফিকেশন থাকবে আপনার মার্কস কিন্তু তত বেশি আসবে। ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে এই যে আপনি অবক্ষয় রোধে যে পদক্ষেপগুলো আপনি সেটা খাতায় যে তুলে ধরবেন, যে পরিবেশ অবক্ষয় রোধের জন্য এই কাজগুলো করতে হবে, সেখানে আপনি একাডেমিক যে থিওরিগুলো আছে, যেই থিওরিগুলোর মাধ্যমে এই পরিবেশের অবক্ষয় রোধ করা যায়, ওই থিওরিগুলো সেখানে উল্লেখ করে সেটা ব্যাখ্যা করবেন। ধরুন এটা একটা দিক।
এটা ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে অন্যান্য রাষ্ট্র কিভাবে পরিবেশ অবক্ষয় রোধ করেছে, কিভাবে সফল হয়েছে সেটার তুলনামূলক উদাহরণ আপনি দিলেন, তাহলে এটা হচ্ছে ডাইভার্সিফিকেশন আরেকটা দিক। বাংলাদেশে কিভাবে করতে পারে, বাংলাদেশের পরিবেশের সাথে কানেক্ট করে সাস্টেনেবিলিটি রক্ষা করে কিভাবে করতে পারে, সেভাবে আপনি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেখালেন। অর্থাৎ একটা প্রশ্নকে আপনি যখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাবেন এবং এটার ডাইভার্সিফিকেশন বাড়তেছে, তখন হচ্ছে সেই প্রশ্নটা অ্যানালিটিক্যাল হয়। এবং এই যে যে 20 মার্ক, এই 20 মার্কের মধ্যে হচ্ছে আপনি ভালো একটা মার্কস এখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে এখানে 43তম বিসিএস যদি দেখেন, বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সম্পর্কিত চ্যালেঞ্জ বর্ণনা করুন। একইভাবে এই চ্যালেঞ্জগুলো বর্ণনা, এই জায়গায় চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবেন, এখানেও আপনার পলিসি জানতে চাইছি, গৃহীত পদক্ষেপ। তার মানে হচ্ছে আমরা এই অধ্যায়টা যখন পড়ব তখন হচ্ছে যেটা করব, এই অধ্যায় থেকে যে পলিসি যেটা আছে, পলিসিগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। পলিসি রিলেটেড যে থিওরিজগুলো আছে সেগুলো আমরা এখানে পড়তে হবে। এই অধ্যায় থেকে হচ্ছে বর্ণনামূলক প্যাটার্নে যে প্রশ্নগুলো আসছে 47তম বিসিএসে, এখানে পলিসি ছাড়াও একটা বর্ণনামূলক প্যাটার্নে আসছে যে এই যে ইকোলজিক্যালি হচ্ছে ক্রিটিক্যাল এরিয়া, পরিবেশ সংকটাপন্ন যে এরিয়াগুলো আছে, কয়েকটা এরিয়া প্রায় 16টার মতো আছে, এগুলোর কয়েকটা হচ্ছে সে বর্ণনা চাইছে আর কি, জাস্ট এলাকা সময়ের বর্ণনা দিন। ষষ্ঠ অধ্যায় যদি আমরা একটু সংক্ষেপে দেখি, ষষ্ঠ অধ্যায় হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদে সে সিলেবাসে একদম স্পেসিফিক করে আপনাকে দিয়েছে প্রাকৃতিক সম্পদে আপনি কি করবেন। দেখেন কি বলেছে, তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদ কি, আমাদের প্রাকৃতিক সম্পদ হচ্ছে কয়লা, আমাদের প্রাকৃতিক সম্পদ হচ্ছে গ্যাস, আমাদের প্রাকৃতিক সম্পদ হচ্ছে যেগুলো আছে, এই প্রাকৃতিক সম্পদের কোন জিনিসটা আপনি পড়বেন। তো সেই উল্লেখ করে দিয়েছে যে একটা হচ্ছে সাস্টেইনেবল হার্নেসিং। তাহলে সাস্টেইনেবল হার্নেসিং জিনিসটা কি, মানে আপনি হচ্ছে গ্যাস উত্তোলন করবেন কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওইটা আসলে ক্ষতি না করে, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন সেটা ফুরিয়ে না যায়, সেটার জন্য অ্যাভেলেবেল থাকে, এটা হচ্ছে সাস্টেইনেবল হার্নেসিং। আপনি কয়লা উত্তোলন করবেন, এমনভাবে উত্তোলন করবেন না যেন এটা একেবারে নিঃশেষ হয়ে যায়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তো এটাকে বলে সাস্টেইনেবল হার্নেসিং। তাহলে এই জিনিসটা যদি প্রশ্ন করে তাহলে সে এই জিনিসটা ফোকাস করে প্রশ্ন করবে। এবং এখানে সে কি বলেছে, এটার ম্যানেজমেন্ট। তাহলে আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস যেগুলো আছে সেগুলো ওয়েল ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন এই জায়গাতে, তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে সাস্টেনেবল হার্নেসিং অথবা ম্যানেজমেন্ট থেকে, তাহলে এই যে দুইটা জিনিস তো সে উল্লেখ করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যদি প্রশ্নের দিকে যান, গিয়ে দেখবেন যে এই দুইটা জায়গা মিল রেখে হচ্ছে সে প্রশ্ন করেছে। তাহলে আমরা কি পড়লাম এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে আমরা জানলাম যে পিএসসি এখানে যেটা করে আমার কাছ থেকে সে দুইটা জিনিস এখানে বলে দিয়েছে, একটা হচ্ছে সাস্টেনেবল হার্নেসিং, আমি কিভাবে এটাকে সংরক্ষণ করব, প্রিজার্ভ করব ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করে, আরেকটা বলেছে এটার ম্যানেজমেন্ট কিভাবে। তাহলে আমরা 46-এর প্রশ্নটা দেখি। বাংলাদেশের সমুদ্র সম্পদ, তাহলে এই যে সমুদ্র সম্পদ আমাদের, এটা তো আমাদের ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ, এটার আহরণ এবং ব্যবহারের ক্ষেত্রে, তাহলে এই যে ম্যানেজমেন্ট আছে না, এখানে বলে দিয়েছিল যে ম্যানেজমেন্ট এবং সাস্টেনেবল হার্নেসিং, দেখেন আহরণ এবং ব্যবহারের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করুন। তাহলে আপনি সমুদ্র সম্পদগুলো আপনি আহরণ করবেন, এই আহরণের ক্ষেত্রে এবং এটার ব্যবহারের ক্ষেত্রে কি কি সমস্যা হয়, এই সমস্যাগুলোকে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটা, এবং এটার যে সম্ভাবনা দেখাইতে হবে, এখানে এই প্রসপেক্টস আছে, এবং আমি ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করি আমি হচ্ছে এগুলো এখান থেকে আহরণ করতে পারবো, এই জিনিসটা থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ সিলেবাসে সে যেটা বলেছে সেটা বুঝে যখন আপনি একটা টপিক পড়বেন, তার মানে হচ্ছে ওই জায়গাটা থেকেই কিন্তু আসলে প্রশ্নগুলা আসার সম্ভাবনা বেশি থাকে, এবং হচ্ছে যেই টাইপেরই প্রশ্ন আসুক না কেন আপনার আনসার করতে সহজ হবে। আপনি দেখেন বাংলাদেশের বনভূমি ও বনজ সম্পদ, তাহলে এগুলো তো আমাদের ন্যাচারাল রিসোর্সেস। তাহলে বনভূমি নিয়ে যদি প্রশ্ন আসে, সিলেবাসে বলছে যে এটার কি করবে, সাস্টেইনেবল হার্নেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে দেখেন এই হার্নেসিং এবং ম্যানেজমেন্ট থেকেই কিন্তু প্রশ্নটা আসছে। তাহলে বনভূমির এই দেখেন এই যে রক্ষা করা এবং এই বিষয়ে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, এই যে ম্যানেজমেন্ট যেটা এই জায়গা থেকে, তার মানে এই অধ্যায় থেকে যেই প্রশ্ন করুক না কেন এই প্রশ্নের প্যাটার্নটা হবে ওই ম্যানেজমেন্টের সাথে কানেক্ট করে এবং সাস্টেনেবল হার্নেসের সাথে, এই দুইটার সাথে কানেক্ট করে এখান থেকে প্রশ্নটা আসবে। আপনি যদি দেখেন এর পরের প্রশ্নটা 41তম, টেকসই উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করে বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করুন। এর পরেরটা যদি দেখেন বাংলাদেশের খনিজ সম্পদ, তাহলে এটা তো একটা ন্যাচারাল রিসোর্সেস,
এই খনিজ সম্পদ আহরণ, এই যে সাস্টেনেবল হারনেসিং মানে তো আহরণ, দেখেন এই যে আহরণ এবং শিল্পে ব্যবহারের ক্ষেত্রে সমস্যা এবং সম্ভাবনা, এই যে সাস্টেনেবল হারনেসিং এন্ড হচ্ছে ম্যানেজমেন্ট, যেটা এই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা আসে। মানে আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করলাম যে একটা অধ্যায়ে, প্রত্যেকটা অধ্যায়ে সে একটা স্পেসিফিক ডিরেকশন আপনাকে দিয়েছে, ওই ডিরেকশনটা যদি আপনি ধরতে পারেন এবং ওই ডিরেকশন অনুযায়ী যদি ওই অধ্যায়টা সম্পর্কে আপনি পড়েন, আপনি দেখবেন যে ওই প্যাটার্ন থেকেই আসলে পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে এখানে সে ডিরেকশন দিয়েছে সাস্টেনেবল হারনেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে, তার মানে এই অধ্যায় থেকে প্রশ্ন করতে যখন প্রশ্ন করবে, সে ওই খনিজ সম্পদের সাথে, ওই প্রাকৃতিক ন্যাচারাল রিসোর্সের সাথে ওই হারনেসিং এবং হচ্ছে ম্যানেজমেন্ট, ওইটাকে লিঙ্ক আপ করি সে এখান থেকে প্রশ্ন করবে। এবং আমরা দেখলাম বিগত যে প্রশ্নগুলো আসছে এই দুইটাকে লিঙ্ক আপ করেই প্রশ্নগুলো এসেছে। এটা খুবই সংক্ষেপে, এটা বাংলাদেশের যে সংবিধান আছে, যেটা বাংলাদেশের সংবিধান ও সরকারের অঙ্গসমূহ। তো এখানে মূলত পিএসসি তার 16টা অধ্যায়ের মধ্যে এই দুইটা আলাদা আলাদা দিয়েছে। সপ্তম অধ্যায় বলছে যে বাংলাদেশের সংবিধান নিয়ে পড়ো, জানতে হবে, আর অষ্টম অধ্যায় বলেছে সরকারের অঙ্গসমূহ। এখন এটা আমরা যেটা করব, এটা সহজে শেষ করার জন্য, এটাকে সহজে কভার করার জন্য, বোঝার সুবিধাতে আমরা দুইটা অধ্যায়কে একসাথে পড়ব। কারণ সরকারের যে অঙ্গ আছে, তিনটা অঙ্গ, লেজিসলেচার, এক্সিকিউটিভ, তারপর হচ্ছে জুডিশিয়ারি, আমাদের যে সংবিধানের তিনটা ভাগ আছে, তিনটা অধ্যায় আছে এই তিনটা অর্গান নিয়ে। তার মানে আমরা যখন সংবিধানটা পড়তেছি তখন এই তিনটা অর্গান পড়া হয়ে যাচ্ছে, আবার তিনটা অর্গান যখন পড়তেছি এই তিনটা অর্গান সম্পর্কিত সংবিধানের পার্টটা পড়া হয়ে যাচ্ছে। তার মানে একটা একটার সাথে ইন্টার কানেক্টেড। তাহলে এখন হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি 47-এ কোনো প্রশ্ন আসে নাই, একটা প্রশ্ন আসছে 47-এ, একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন আসছে, আর 46-এ এখান থেকে কোনো প্রশ্ন আসে। এখন কেন প্রশ্ন আসে না যদি আমরা দেখি, এখানে তিনটা জিনিস অন্তর্ভুক্ত হয়েছে। এখন একটা হচ্ছে আমাদের সাম্প্রতিক যেটা জুলাই সনদ, এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সংবিধান, আরেকটা হচ্ছে সরকারের অঙ্গ। তাহলে এই যে তিনটা জিনিস অন্তর্ভুক্ত হয়েছে, এখানে সংবিধান একটা দোদুল্যমান অবস্থায় আছে। জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল এক এক দল এক এক মতামত দিয়েছে। এখন পিএসসি জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েও প্রশ্ন করতে পারে না, আবার জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েও সে প্রশ্ন করতে পারে না, যেহেতু এই টপিকটা স্টিল দোদুল্যমান অবস্থায় আছে এবং এক একটা রাজনৈতিক দল এক একটা পজিশন নিয়ে আছে, যে কারণে সে এই জায়গা থেকে প্রশ্ন করে না, একদম সেফ জায়গায় সে থেকেছে। এখন এখনো তো আসলে এই সংবিধানের ইস্যুটা এখনো সেটেল হয় নাই। বলা হচ্ছে যে আগামী একটা দীর্ঘ সময়, মোটামুটি হচ্ছে আপনার 3 মাসের বা 6 মাসের মতো, এই যে যে আমাদের যে সংসদ গঠিত হতে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কনস্টিটিউয়েন্ট বডি হিসেবে তারা কাজ করবে, সংবিধান প্রণেতা হিসেবে কাজ করবে। তার মানে আগামী 6 মাস হতেই সংবিধানটা সেটেল হচ্ছে না। তার মানে পিএসসি এখান থেকে এমন কোনো প্রশ্ন দিবে না যেটা নিয়ে আসলে রাজনৈতিক মতবিরোধ আছে, যেটা নিয়ে পক্ষ বিপক্ষ আছে। তাহলে এই সংবিধান থেকে যদি সে প্রশ্ন দেয়, তাহলে এটার থেকে একদম বেসিক প্যাটার্ন যেটা আছে, বেসিক প্যাটার্ন কি, যে হচ্ছে আমাদের সংবিধানের যে মৌলিক যে অধিকারগুলো আছে আপনার, ওই মৌলিক অধিকারগুলো নিয়ে, তারপর হচ্ছে আমাদের সংবিধানে হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, ওখানে হচ্ছে কিছু ডিরেক্টিভ পলিসি আছে, যে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের কৃষকদের ক্ষেত্রে, রাষ্ট্রের মূলনীতির ক্ষেত্রে। তো ওই জায়গা থেকে একদম বেসিক লেয়ারে প্রশ্ন দিতে পারে, কারণ যেহেতু সংবিধান ইস্যুটা এখনো দুর্বলমান অবস্থায় আছে। তাহলে আমরা যখন এটা পড়বো এই অধ্যায়টা, তখন এই তিনটা বিষয় মাথায় রেখে হচ্ছে আমরা এটা পড়ার চেষ্টা করব। দেখেন এই যে 47-এ যে প্রশ্নটা আসছে একদম বেসিক থেকে, সে কোনো ডিবেটে ঢুকে নাই, রাজনৈতিক পক্ষে বিপক্ষে যায় নাই। আমাদের মৌলিক অধিকার যেগুলো আছে, ধরেন চিন্তা ও বিবেকের স্বাধীনতা, তারপরে সংবাদপত্রের স্বাধীনতা। তাহলে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের সংবিধানের যে মৌলিক যে বিষয়গুলো আছে 18টা বিষয়, ওই জায়গা থেকে প্রশ্নটা দিয়ে বলছে। এটা কিন্তু কোনো পড়ার মধ্যে থেকে না, আপনার বেসিক নলেজ থেকে এটা আনসার করতে হইতো ইনস্ট্যান্ট। বাংলাদেশের সংবিধানের বিধান ও সকল অধিকার অর্জনে বিগত 54 বছরে নাগরিকদের অভিজ্ঞতা, মানে গত 54 বছরের ক্ষেত্রে আপনি যে বাক স্বাধীনতার ক্ষেত্রে, সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে আপনার কি কি অভিজ্ঞতা আছে, এগুলো কি স্বাধীন ছিল নাকি এখানে রোধ করা হয়েছে গত 54 বছরে। এটা হচ্ছে আপনার ওভারঅল যে একাডেমিক যে পড়াশোনা, আপনার ওভারঅল যে পড়াশোনা, যে নলেজ, সেখান থেকে আনসার করতে হইতো আর কি। তার মানে সে সংবিধান থেকে যেটা প্রশ্ন করেছে, সংবিধানের ভিতরে যায় নাই, বিতর্কিত ইস্যুতে যায় নাই, একদম বেসিক জিনিস থেকে সে হচ্ছে এখানে প্রশ্নটা দিয়েছে। তো এই জায়গায় আমরা যেটা করব, সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় তিনটা অর্গান, বেসিক যে বিষয়গুলো আছে না জানলে নয় সেটা আমরা জানবো, পাশাপাশি হচ্ছে মৌলিক যেই অধিকারগুলো আছে আমরা সেগুলো জানার চেষ্টা করব।
এই সংবিধানের অধ্যায়টা কিন্তু আগের কমিশন যখন ছিল, আগের গভর্নমেন্টের আমলে, তখন কিন্তু খুবই একটা ভাইটাল একটা অধ্যায় ছিল। সংবিধান থেকে দুইটা প্রশ্ন থাকতোই, কিন্তু এখন এটা যেহেতু একটা চেঞ্জিং সিচুয়েশনে আছে, তো যে কারণে এটা একটু ট্রিকি হয়ে গিয়েছে, এই যে এটা বোঝাও মুশকিল যে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে 47 সে আমাদেরকে একটা ইঙ্গিত দিয়েছে যে আসলে রাজনৈতিক মতবিরোধ আছে, এই ধরনের টপিকে সে যাচ্ছে না, বেসিক জিনিস থেকে সে এখান থেকে প্রশ্ন দিচ্ছে। নবম অধ্যায় এটা যেটা আছে, নবম অধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক। তো এই অধ্যায়টি হচ্ছে এমন একটা অধ্যায় যেটা আপনাদের বাংলাদেশ বিষয়াবলিতে এটা পড়া লাগে না, কারণ আমাদের আন্তর্জাতিক বিষয়াবলির যে এম্পিরিক্যাল যে পার্টটা আছে, এম্পিরিক্যাল পার্টে আমাদের যে জাতিসংঘ আছে, এম্পিরিক্যাল পার্টে সাউথ এশিয়া আছে, এম্পিরিক্যাল পার্টে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আছে, তারপরে আন্তর্জাতিক বিষয়াবলির যে প্রবলেম সলভিং এর যে পার্টটা আছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফলতা ব্যর্থতা, বাংলাদেশের বর্তমান একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিভাবে সাজানো উচিত, বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে, রোহিঙ্গা সমস্যা, তারপর হচ্ছে বাংলাদেশের ইকোনমিক ট্রেড রিলেটেড, তারপরে জলবায়ু রিলেটেড, আমাদের হচ্ছে ফরেন এইড রিলেটেড, তারপরে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, পাকিস্তানের সাথে আমাদের যে অমীমাংসিত ইস্যু, ভারতের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক বায়োলেটারাল যে ইস্যুসগুলো আছে, এইগুলো বিস্তারিত যখন আমরা আন্তর্জাতিক বিষয়গুলিতে প্রবলেম সলভিংয়ে এবং হচ্ছে আমাদের এম্পিরিক্যাল পার্টে যখন পড়ব, তখন বাংলাদেশ বিষয়াবলির এই যে অধ্যায়টা আছে এটা অটো হচ্ছে কভার হয়ে যায়। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই যে 16টা অধ্যায় এখানে আছে পিএসসির, এই 16টা অধ্যায়ের মধ্যে আমরা দেখলাম ইকোনমির যে অধ্যায়টা আছে, ব্যাক টু ব্যাক দুইটা বিসিএসে, সেখানে তিনটা করে মোট 60 মার্কসের প্রশ্ন আসছে। তার মানে ইকোনমি অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আরেকটা স্পেসিফিক অধ্যায় আছে যে অধ্যায় থেকে পিএসসি প্রশ্ন দিবেই, মানে 16টা অধ্যায় থেকে তো সবগুলো প্রশ্ন, সে 10টা প্রশ্ন করতে পারে, তাহলে 10টা প্রশ্ন হচ্ছে সে 10টা অধ্যায় থেকে দিবে, না হয় 7টা অধ্যায় থেকে 10টা প্রশ্ন দিবে। তাহলে কোন অধ্যায় আছে যেটা থেকে প্রতি বছর প্রশ্ন থাকবেই? তার মধ্যে এই একটা অধ্যায় যেটা থেকে আপনার প্রশ্ন প্রতি বিসিএসে থাকবেই। এবং এবং এটাতে হচ্ছে 46-এ এখান থেকে মেবি দুইটা প্রশ্ন ছিল, এবং 47-এ এখান থেকে একটা প্রশ্ন ছিল। তার মানে এখান থেকে ডাবল প্রশ্ন আসতে পারে 40 মার্ক। তাহলে এখানে এমন একটা অধ্যায় যেটা আপনার আলাদা করে পড়া লাগতেছে না, আন্তর্জাতিক পড়ার সময় এটা পড়া হয়ে যাচ্ছে। এবং আরেকটা সুবিধা হচ্ছে, এটা এখানে না পড়েও আমি এখান থেকে পরীক্ষার হলে গিয়ে একটা বা দুইটা প্রশ্ন আমি এখান থেকে পাবই, এটারও একটা নিশ্চয়তা বা গ্যারান্টি এই অধ্যায় আপনাকে দিয়েছে। তো এই অধ্যায়ে আমরা যেটা করব, এটা আন্তর্জাতিক পার্টে পড়ে ফেলবো, পাশাপাশি এখান থেকে আমরা দুইটা জিনিস ফোকাস করে হচ্ছে ক্লাসে পড়বো। এই অধ্যায়টা যখন আমরা পড়বো, এই অধ্যায়টা তো আন্তর্জাতিক অটোমেটিক কভার হয়ে যাবে, তবে আমরা দুইটা জিনিস যেটা পড়বো এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে আমাদের যে এলডিসি যেটা আছে, এলডিসি গ্রাজুয়েশন, ওইটা পড়বো, এবং হচ্ছে বাংলাদেশের যে বিনিয়োগের যে সম্ভাবনা, এই সম্ভাবনার জায়গাটা আমরা হচ্ছে এখানে অতিরিক্ত পড়বো। আরেকটা হচ্ছে এই অধ্যায় থেকে যেটা পড়বো, বাংলাদেশের তিস্তা যেটা আছে, তিস্তা সমস্যা, যেটা ভারত এবং চীন উভয়ই কানেক্টেড, তিস্তা অধ্যায়টা আমরা হচ্ছে এই অধ্যায় থেকে পড়ে ফেলবো, আর বাকিটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা কভার হয়ে যাবে। এখন আপনি যদি একটু বিগত সালের প্রশ্ন যদি এখান থেকে দেখেন, বিগত সালের যে প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলীর এই অধ্যায় থেকে এসেছে, এটা হচ্ছে একটা অ্যানালাইসিস করে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা হোলিস্টিক প্যাটার্ন। তাহলে হোলিস্টিক প্যাটার্নটা কি? মানে হোলিস্টিক মানে কি? হোলিস্টিক মানে হচ্ছে ধরেন একটা বিষয়, ওই বিষয়ের এ টু জেড জ্ঞান যখন আপনার কাছে থাকবে, এ টু জেড নলেজ যখন আপনার থাকবে, তখনই আপনি ওই প্রশ্নটার আনসার করতে পারবেন। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে হোলিস্টিক প্যাটার্ন, মানে একটা টপিকের বিস্তারিত। তাহলে এই অধ্যায়ের নাম বাংলাদেশের পররাষ্ট্রনীতি। তাহলে আপনি এটার হোলিস্টিক প্যাটার্ন কি, এই পররাষ্ট্রনীতির উপাদান কি কি আছে, বহির উপাদান কি, এটার অভ্যন্তরীণ উপাদান কি, বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জেসগুলো কি কি আছে, সম্ভাবনাগুলো কি কি আছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, বাংলাদেশের হচ্ছে বঙ্গোপসাগরের ম্যানেজমেন্টের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি কি হবে, বাংলাদেশের হচ্ছে আপনার পোশাক শিল্পের ক্ষেত্রে এটাকে ডাইভার্সিফিকেশন করার জন্য, এটার বৈচিত্র্য আনার জন্য, এটাকে আরও এক্সপান্ড করার জন্য, এখন তো শুধু আমেরিকাতে ইউরোপে পোশাক যায়, এটাকে আপনি হচ্ছে ব্রাজিলে বা হচ্ছে ল্যাটিন আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য, বা এটাকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে নিয়ে যাওয়ার জন্য, এটাকে হচ্ছে দক্ষিণ পূর্ব রাষ্ট্র যে আসিয়ান যেটা আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য আপনার কি কি পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, তারপর বাংলাদেশের এই যে প্রবাসী আছে রেমিটেন্স বৃদ্ধির জন্য পররাষ্ট্রনীতি বাংলাদেশের কি হবে, তারপর হচ্ছে চীন যুক্তরাষ্ট্র বা হচ্ছে এই যে বর্তমানে যে চীন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ,
এই বাণিজ্য যুদ্ধ থেকে যেন বাংলাদেশের ইকোনমি নেতিবাচক বা নেগেটিভ এক্সটার্নালিটি না আসে, সেটার জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি কীরকম হবে, বাংলাদেশের এই যে হিউম্যান রিসোর্স যেটা আছে সেটাকে কাজে লাগানোর জন্য পররাষ্ট্রনীতি কী হবে, বাংলাদেশের যে ব্লু ইকোনমি আছে এটাকে কাজে লাগানোর জন্য পররাষ্ট্রনীতি কী হবে, বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের যে সম্ভাবনা আছে এটাকে কাজে লাগানোর জন্য পররাষ্ট্রনীতি কী হবে। অর্থাৎ এই যে হোলিস্টিক যে বিষয়টা আছে পুরা যখন আপনি জানবেন তখনই কেবল এই অধ্যায়ের যে প্রশ্নটা আপনি পিএসসিতে গেলে পরীক্ষা দিতে গেলে পাবেন সেটা আনসার করতে পারবেন। তাহলে এইগুলো বিস্তারিত আমরা পড়বো ইন্টারন্যাশনালে, এবং এই অধ্যায়ের ইন্টারন্যাশনালে যেগুলো বাদ থাকবে সেগুলো তো আমরা বাংলাদেশে এটা পড়ার সময় পড়বো। তো এখন একটু দেখি যে আমরা এই যে বললাম যে হোলিস্টিক প্যাটার্ন, তাহলে একটু দেখি যে প্রশ্নটা আসলে কিভাবে হোলিস্টিক প্যাটার্ন থেকে আসে কিনা। দেখেন এখানে 47 বিসিএসসি যেটা আসছে যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায়, তাহলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষায় জুলাই পরবর্তীতে একটা বাস্তবতা তৈরি হয়েছে, এটার প্রেক্ষাপটে আপনি বহির্বিশ্বে সম্পর্ক রক্ষায় কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। তাহলে বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশের যে চ্যালেঞ্জেস, কি কি চ্যালেঞ্জেস, তাহলে এটাতে আপনার হোলিস্টিক নলেজ যাবে। পাকিস্তানের সাথে কিছু চ্যালেঞ্জেস আছে, পাকিস্তানের যখন এখানে বাংলা পররাষ্ট্রমন্ত্রী আসছে আমরা বলছি যে অমীমাংসিত যে 3টা বিষয় আছে সেগুলো মীমাংসা করতে হবে, তাহলে পাকিস্তানের দিকটা আপনাকে দেখাতে হবে। ভারতের সাথে এখানে অনেকগুলো পুশিন সমস্যা আছে, তারপর হচ্ছে বন্দি প্রত্যর্পণ বিষয়টা আছে, পানি নিয়ে ইস্যুটা আছে, এটা চ্যালেঞ্জেস। তারপর হচ্ছে পরিবর্তিত প্যাটার্নে চীনের সাথে সম্পর্ক রক্ষা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাথে আপনি কিভাবে ব্যালেন্স করবেন। তার মানে এই যে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যে বাস্তবতায় আমরা আছি, এই বাস্তবতায় কি কি চ্যালেঞ্জেস আমাদের আছে, তাহলে এটাকে সে অ্যাড্রেস করতে বলছে। একইভাবে শুধু চ্যালেঞ্জেস অ্যাড্রেস করলেই হবে না, এই চ্যালেঞ্জেসগুলো কিভাবে মোকাবেলা করবেন, এই যে মোকাবেলায় কি পদক্ষেপ বা পলিসি জানতে চাচ্ছে। তার মানে এখানে চ্যালেঞ্জেস তো আপনার ডিফারেন্ট দেখাচ্ছেন, ভারতের সাথে এই চ্যালেঞ্জ, পাকিস্তানের সাথে এই চ্যালেঞ্জ, ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই চ্যালেঞ্জ, তারপর হচ্ছে আপনার চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে এই চ্যালেঞ্জ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক বা খাদ্য আমদানিতে এই চ্যালেঞ্জ। তার মানে আপনি তো চ্যালেঞ্জগুলো তো অনেক লেয়ারে দেখাচ্ছেন, তাহলে একইভাবে ওই সবগুলা চ্যালেঞ্জের আবার সমাধান দেখাতে হবে না। তার মানে যে কারণে যে একটু আগে আমি বললাম যে এটা হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে এই পররাষ্ট্রনীতি নিয়ে A to Z আপনার যখন জানা থাকবে তখনই এই অধ্যায় থেকে আনসারটা দিতে পারবেন, যে কারণে আমরা এটার নাম দিয়েছি হোলিস্টিক প্যাটার্ন। ঠিক একইভাবে যদি আপনি 46 বিসিএসে যদি দেখেন ঠিক একই অবস্থা, বৈদেশিক সম্পর্ক উন্নয়নে, তাহলে এই সম্পর্ক আপনি কার সাথে উন্নয়ন করবেন এখানে কোনো স্পেসিফিক নেই, তাহলে সম্পর্ক তো আপনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করবেন, মাল্টিলেটারাল সম্পর্ক উন্নয়ন করবেন, আন্তর্জাতিক ইনস্টিটিউশনগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, আপনি রিজিওনাল ইনস্টিটিউশন আসিয়ানের সাথে, সার্কের সাথে, ইউরোপীয় ইউনিয়নের সাথে, আফ্রিকান ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, আপনি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, ইউরোপ। তার মানে এখানে বলে নাই যে কিসের সাথে সম্পর্ক, সে বলে দিয়েছে বৈদেশিক সম্পর্ক। তাহলে বৈদেশিক সম্পর্ক তো আমাদের ডিফারেন্ট লেয়ারে হয়, অনেকগুলো পার্সপেক্টিভে হয়। তার মানে দেখেন যে হোলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু সে এখানে ঢুকে গিয়েছে। তাহলে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করুন এবং ভবিষ্যতে আপনার কাছ থেকে ফিউচার ডিরেকশন জানতে চাচ্ছে এই সম্পর্কগুলোকে দৃঢ় করার জন্য, সুদৃঢ় করার জন্য কি কি করা যায় সেটা আপনার কাছ থেকে জানতে চাই। তার মানে আমি আপনাকে এর পরের প্রশ্নটা যদি দেখেন 45-এ, পররাষ্ট্রনীতি কি, পররাষ্ট্রনীতি দেখেন মূলনীতি, পররাষ্ট্রনীতির উদ্দেশ্য, দুর্বলতা, সীমাবদ্ধতা আলোচনা করব। তার মানে দেখছেন মিল পেয়েছেন যে হোলিস্টিক প্যাটার্নে এই অধ্যায়টা যখন আমি পড়বো, অধ্যায় সম্পর্কে ওভারঅল ধারণা থাকবে, তখনই আপনি গিয়ে এই অধ্যায় থেকে যে প্রশ্নটা পিএসসি দিবে 20 মার্কসের সেটা আপনি আনসার করতে পারেন। তাহলে আমরা যখন এটা পড়বো এই অধ্যায়টা, তাহলে আমরা কি মনে রাখবো যে এই অধ্যায় থেকে হোলিস্টিক প্যাটার্নে প্রশ্ন আসে, তাই আমরা এই অধ্যায়টা যখন পড়বো ক্লাসে তখন হোলিস্টিক ওয়েতে এটা পড়ার চেষ্টা করব। তারপরে এই অধ্যায় থেকে আরেকটা প্যাটার্ন হচ্ছে আপনার আগে আসতো, যেটা হচ্ছে আপনার এখনো মাঝে মাঝে আসে, এটা হচ্ছে প্রবলেম সেন্ট্রিক। তাহলে একটা তো হোলিস্টিক সেন্ট্রিক আর একটা হচ্ছে প্রবলেম। তাহলে প্রবলেম মানে কি, ধরেন এই যে রোহিঙ্গা একটা সমস্যা, রোহিঙ্গা সংকট, এটা সমাধানের উত্তরণের উপায়। তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এটার কারণে আমাদের খাদ্য আমদানিতে, আমাদের ইকোনমিতে প্রভাব ফেলতেছে, তার মানে এটা একটা চ্যালেঞ্জ বা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তাহলে এই সংকটে আপনার উত্তরণের উপায় কি, আপনার পলিসি জানতে চাচ্ছে, সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ। দশম অধ্যায় বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা একটু হচ্ছে 1 মিনিটে একটু বিরতি নিচ্ছি, একটু পানি খেয়ে নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু ওখানে কমেন্টও করতে পারেন, আমরা হচ্ছে শেষে আনসার দিয়ে দেবো। একটু 1 মিনিটে একটা বিরতি।
তারপর হচ্ছে 10ম অধ্যায় বাংলাদেশের রাজনৈতিক দল। এই অধ্যায়টা একদম সিম্পল, এটাতে আসলে কোনো অ্যানালিটিক্যালও পড়ার দরকার নেই আমাদের। এটা একদম একটা ডেসক্রিপটিভ যে প্যাটার্ন আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি কি আছে, এটার ফিচার্সগুলো কি কি, রাজনৈতিক দলগুলোর যে কাঠামো যে সংস্কৃতি আছে সেটা আমরা জানবো। এটা একদম বেসিক, এটা থেকে প্রশ্ন খুব কম আসে। মানে রাজনৈতিক দলগুলোর যে আইডিওলজি, স্ট্রাকচার, তারপরে এই যে ইন্ট্রা পার্টি রিলেশন, মানে দুইটা পার্টির সাথে কি সম্পর্ক, ইন্ট্রা পার্টি, আবার হচ্ছে ইন্ট্রা পার্টি, একটা পার্টির ভিতরে গণতন্ত্র চর্চা হয় কিনা, পার্টির ভিতরকার মেকানিজম কীরকম, পার্টির কনস্টিটিউশন কীরকম, আইডিওলজি কীরকম, একদম বেসিক। এখানে অ্যানালিটিক্যাল কোনো কিছু না, এটা জাস্ট ডেসক্রিপটিভ ওয়েতে আমরা হচ্ছে এটা খুব সংক্ষেপে আমরা এই অধ্যায়টা পড়তে পারবো, এটা ইজি আছে। তো এই অধ্যায়টা যেটা আছে এখানে বিগত সালে যদি আমরা প্রশ্ন দেখি, যে 47-এ যে প্রশ্নটা আসছে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্য, একদম সিম্পল। আমরা এতদিন আপনি যা জানেন বেসিক নলেজ, এই যে দুইটা রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমর্মিতা নাই, যে সরকার দলে থাকে সে অপোজিশনকে হচ্ছে সে ভিলিফাই করে, আবার সে যখন নিজে অপোজিশনে যায়, যারা সরকারে যায় তারা আবার একই কায়দায় ইয়ে করে। তাহলে এখানে এই যে সংস্কৃতির যে বৈশিষ্ট্য, এটা একদম বেসিক নলেজ থেকে আসছে এটা। তারপরে এর আগে যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো আসছে 37তম বিসিএসে, 41তম বিসিএসে, যে গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করুন। তো এই অধ্যায়টা খুব সিম্পলি আমরা শেষ করতে পারবো, এটা খুব ইজি ইজি আছে। এই একটা অধ্যায় আছে যেটা মোটামুটি হচ্ছে ইজি। একাদশ অধ্যায় রাজনৈতিক দলের সাথেই কানেক্টেড, এটা খুবই সহজ একটা অধ্যায়। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, এটা একদম সিম্পল। যে জিনিসগুলো আছে আমরা একটু দেখবো এই অধ্যায় থেকে। যে আমাদের আরপিউ যেটা আছে, এটা থেকে আগে আসতো ডেসক্রিপটিভ। আর হচ্ছে ইলেকশন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায়, এই যে ইলেকশন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায়, এর অবজারভেশন, এই যে রুল অফ ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন কিভাবে শক্তিশালী করা যায়, আমাদের নির্বাচনগুলো ফ্রি ফেয়ার করা যায়, এটা একদম ছোট্ট একটা জায়গা আছে এটাতে। এখানে আমরা যদি দেখি যে আপনার এখানে 44তম বিসিএস থেকে 47তম বিসিএস থেকে নির্বাচন থেকে কোনো প্রশ্ন আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা জানি যে এই যে সময়টাতে বাংলাদেশে তখন তো আসলে নির্বাচনই ছিল না, একপাক্ষিকভাবে নির্বাচন, একদলীয়, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, আসে নাই। 46, 47ও এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই, যেহেতু নির্বাচন সামনে ছিল। ধারণা করা হচ্ছিল যে এখান থেকে প্রশ্ন দিবে গণতান্ত্রিক উত্তরণে, তো এখান থেকে প্রশ্ন দেয় না। তো যদি দেখি আগে কি প্রশ্ন আসতো, এখানে এখানে আগে প্রশ্ন আসতো হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে বর্ণিত নির্বাচন কমিশনের যে দায়িত্ব আছে, যে আরপিউ যেটা আছে, ওইটার সাথে কানেক্ট করে এখান থেকে প্রশ্ন আসছে। জনপ্রতিনিধিত্ব আইন বা আরপিউ যেটা, এটা থেকে আসছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটা রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন কমিশন কি রুল প্লে করে, সেটা থেকে আসছে। তো এটাও খুব একটা সিম্পল অধ্যায়, আমরা এটা ছোট করে পড়ার চেষ্টা করব এই অধ্যায়টা যখন পড়ব। আর দ্বাদশ অধ্যায় যেটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। এই জায়গাটা থেকে হচ্ছে আপনার এটা এটা যেটা আমরা করব, এটা থেকে হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে, মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশে কি অবস্থানে আছে, বিশ্বে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন হচ্ছে, এটা কারণে বাংলাদেশের কোন কোন সেক্টরে, মানে আমাদের গার্মেন্টসে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি প্রভাবটা ফেলতেছে, কি চ্যালেঞ্জ তৈরি করছে, এটার উত্তরণের ওয়ে আমরা জানবো। এটা একটা হোলিস্টিক ওয়েতে পড়তে হবে। আমাদের যারা হচ্ছে বিদেশে আছে, প্রবাসী আছে, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে অনেক রাষ্ট্র অটোমেশনের দিকে যাচ্ছে, রোবোটিক্সের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে তো আমাদের প্রবাসী ভাইদের চাহিদা কমে যাচ্ছে। তো এক্ষেত্রে এটা, এই যে চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবো সেটা। তারপর আমাদের হচ্ছে যদি গার্মেন্ট বিভিন্ন সেক্টরে যখন এআই আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, আমাদের এখানে বেকারত্বের হার বেড়ে যাবে। কারণ হচ্ছে এটা আমরা বিস্তারিত পড়বো যে হচ্ছে এখানে একটা মিসম্যাচ হবে, এডুকেশনাল মিসম্যাচ। আপনি এডুকেশন লাইফে যা পড়েছেন সেটা হচ্ছে আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন, গিয়ে দেখবেন যে এডুকেশন লাইফের পড়ার সাথে কর্মক্ষেত্রে মিল নাই, এটাকে বলা হয় মিসম্যাচ। এই মিসম্যাচের কারণে যে আনএমপ্লয়মেন্ট তৈরি হয়, এই আনএমপ্লয়মেন্টগুলো কীভাবে তৈরি হয়, এটার চ্যালেঞ্জ কি, এই অধ্যায়টা এখানে হোলিস্টিকভাবে আপনি যখন পড়বো তখনই হচ্ছে এই অধ্যায় থেকে আমরা আনসার করতে পারবো। তাহলে এই অধ্যায়টা আমরা হচ্ছে গতবার এমনভাবে পড়েছিলাম যেখান থেকে আপনি দেখবেন যে ইংরেজি যে বিষয়টা আছে, ইংরেজি রচনা এখান থেকে আসছিল, যে ডিজিটাল ডিভাইড কি। মানে এই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ক্রস কাটিং। এটা থেকে আপনি বাংলা রচনা পাইতে পারেন, ইংরেজি রচনা পাইতে পারেন, এটা থেকে আবার আন্তর্জাতিক বিষয়গুলিতেও পাইতে পারেন, আবার বাংলাদেশ বিষয়গুলিতেও পেতে পারেন। তাহলে এই অধ্যায়টা হচ্ছে ক্রস কাটিং ইস্যু, মানে এটা আমার সব জায়গায় হেল্প করবে, যে কারণে আমরা একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচে এটা পড়বো। তো এই জায়গায় হচ্ছে আগে যেটা হয়েছে, এখানে পলিটিক্যালি মোটিভেটেড প্রশ্ন আসছিল, ওই যে ডিজিটাল বাংলাদেশ, তারপর হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপর হচ্ছে ওই যে উন্নয়নের মহাসড়কে যেই টাইপেরগুলো যেগুলো ছিল,
তো এই অধ্যায় থেকে আসলে বেসিকলি বিগত সালে পলিটিক্যালি মোটিভেটেড প্রশ্নগুলো আসছে। তো এখন হচ্ছে আমরা যেটা করব, পলিটিক্যালি মোটিভেটেড তো এখন আসবে না, এখন যেটা করব এটাকে হোলিস্টিক অ্যাপ্রোচে পড়বো, যেন হচ্ছে যে জায়গায় আসুক না কেন আমরা এটার আনসার করতে পারি। আমরা শেষের দিকে চলে আসছি, আমাদের আর বেশি সময় লাগবে না। সেটা হচ্ছে 13 নম্বর যে অধ্যায়টা আছে, অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান। অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান হচ্ছে যে এনজিও, সিভিল সোসাইটি, এগুলো হচ্ছে আমাদের সোসাইটিতে কি ভূমিকা রাখে, রাষ্ট্রে কি ভূমিকা রাখে। এই অধ্যায়টা আমাদেরকে যেটা করতে হবে, এটা আমরা হোলিস্টিক ওয়েতে একাডেমিকলি পড়বো। বিশেষ করে এনজিওস গুলা কিভাবে পড়া, দেখেন আমরা এখানে এখানে অধ্যায় দিয়েছে হচ্ছে এনজিও, কিন্তু আপনি দেখবেন যে এই অধ্যায় থেকে একটা 20 মার্কসের প্রশ্ন আসার মতো এটা গুরুত্বপূর্ণ অধ্যায় না। তাহলে সে কি করে এই অধ্যায়টা? সে যেটা করে, ওই যে ইকোনমি যে অধ্যায়টা আমরা পড়েছি, ওই ইকোনমি অধ্যায়ে যখন প্রশ্ন করবে তখন এখান থেকে একটু লেজ লাগাই দিবে যে বাংলাদেশের পভার্টি রিডাকশনে এনজিওস গুলার ভূমিকা কি। তারপর ধরুন আমরা পলিটিক্স, যে সংবিধানের যে অধ্যায়টা পড়বো, পলিটিক্যাল পার্টির যে অধ্যায়টা পড়বো, নির্বাচন কমিশনের যে অধ্যায়টা পড়বো, ওই অধ্যায়গুলো থেকে যদি প্রশ্ন দেয় তখন সে দেখবেন যে এই অধ্যায় থেকে সে লেজ লাগিয়ে দিচ্ছে যে হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবিলিটি রাখার জন্য, জবাবদিহিতা রাখার জন্য সুশীল সমাজের যে ভূমিকা সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন। তার মানে এই অধ্যায়টা আমরা এমনভাবে পড়ার চেষ্টা করব যাতে হচ্ছে অন্য অধ্যায়ের প্রশ্ন যখন এটার সাথে ইনক্লুড করে দিবে যেন আমরা সেটার আনসার করতে পারি। আর এই যে বিশ্বায়ন যেটা আছে এই অধ্যায়টা, বিশ্বায়ন, তো এই অধ্যায়টা আমরা হচ্ছে যেটা করব, বিশ্বায়ন আমরা যখন ওই যে কালচারের যে সংস্কৃতি একটা অধ্যায় আছে না, তৃতীয় অধ্যায় আমরা পড়ে আসলাম উপরে, ওই তৃতীয় অধ্যায়ে বিশ্বায়নের কারণে সংস্কৃতিতে কী প্রভাব আসছে আমরা ওখানে এটার একটা পার্ট পড়ব। আমরা যখন ইকোনমি অধ্যায়টা পড়ব তখন সংস্কৃতি বিশ্বায়নের কারণে আমাদের যে ট্রেড লিবারালাইজেশন যেটা আছে বা ট্রেড প্রোটেকশনিজম যেটা আছে বা ইকোনমিক ন্যাশনালিজম যেটা আছে, এই পার্টটা যখন পড়ব তখন এখানে বিশ্বায়নের একটা পার্ট চলে আসবে। আমরা যখন আইসিটি অধ্যায়টা পড়ব, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওইটার সাথে বিশ্বায়ন কানেক্টেড, গ্লোবালাইজেশন, ওই পার্টটা এখানে চলে আসবে। আর এই অধ্যায় পড়ার ক্ষেত্রে আমরা যেটা করব এখানে পাশাপাশি এই যে বাংলাদেশের সাথে কানেক্ট করে এই পার্টটা পড়তে হবে। তো এটা থেকে আগে কোনো প্রশ্ন খুব বেশি আসে না বিশ্বায়ন থেকে। তাহলে আমরা হচ্ছে এটা কেন আসে না, কারণ আমরা বাকি যে অধ্যায়গুলো যখন পড়বো তখন এমনভাবে পড়বো যেন এই অধ্যায়টা অটো সেখানে কাভার হয়ে যায়। আর দুইটা অধ্যায় আছে, তারপরে আমাদের খুব বেশি সময় লাগবে না। আর এই যে লৈঙ্গিক ইস্যু যেটা আছে বাংলাদেশের, জেন্ডার, জেন্ডার ইস্যু অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এই জায়গাটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। মানে বিগত কমিশন যারা ছিল আওয়ামী লীগ সরকার আমলে, তখন এটা থেকে প্রতি বিসিএসে কিন্তু রিপিটেটিভ প্রশ্ন আসতো একদম একটা জায়গা থেকেই, এই যে উমেন এম্পাওয়ারমেন্ট এই জায়গা থেকে প্রশ্ন আসতো। রচনাও আসতো বাংলাদেশ বিষয়বলিতে, বাংলা বিষয়ে, তারপর ইংরেজিতে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বাংলা, ইংরেজি এবং আন্তর্জাতিক বিষয়বলি, বাংলাদেশ বিষয়বলি সব জায়গায় প্রশ্ন থাকতো। এখনো কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখনো এটা রেলিভেন্ট। 46ও এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে এই অধ্যায় থেকে যেটা করতে হবে আমাদেরকে, এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যেটা আছে একদম হোলিস্টিক অ্যাপ্রোচে আমরা এই অধ্যায়টা নিয়ে বিস্তারিত পড়ার চেষ্টা করব। কারণ এই যে বাংলাদেশের ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা আছে, ওমেনদের হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পলিটিক্যালি যে পার্টিসিপেশন, তাদের হচ্ছে সামাজিক যে সোশ্যাল যে সেফটি আছে, তো এটার সাথে আবার এই সামাজিক সুরক্ষা যে আইনগুলো আছে সেগুলোর সাথে মিলে এখানে পড়তে হবে। আমরা যদি বিগত সালে একটু প্রশ্নটা দেখি এখান থেকে কি আসছে, যে এখান থেকে কিন্তু সৃজনশীল প্যাটার্নেও প্রশ্ন আসে। সৃজনশীল প্যাটার্নটা কি দেখেন, 47 একটা প্রশ্ন আসছে যে 1970-এর দশকে বাংলাদেশ, তাহলে 70-এর দশকে বাংলাদেশের যে নারী বা জেন্ডার ইকুয়ালিটি সেটা
আচ্ছা এখন শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো। হুম। আচ্ছা এখন শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট কনফার্ম করেন। শোনা যাচ্ছে কোথায়? আচ্ছা আচ্ছা আমরা বলার চেষ্টা করেছি আমাদের 15 নম্বর যে বাংলাদেশ বিষয়গুলির যে অধ্যায়টা আছে বাংলাদেশের হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট অর্থাৎ লৈঙ্গিক যে ইস্যু, এক্ষেত্রে নারী পুরুষের যে জেন্ডার বা লিঙ্গগত যেই হচ্ছে চ্যালেঞ্জেসগুলো আছে, যে ডিসক্রাইমিনেশন বৈষম্য যেগুলো আছে সেগুলো জানতে হবে। পাশাপাশি ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেসগুলো বাংলাদেশের নারীরা ফেস করে এবং সরকার এই চ্যালেঞ্জেস মোকাবেলা করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করতে পারে, এই জিনিসটা এখান থেকে জানতে হবে। তো আমরা যদি দেখি যে এই যে জেন্ডার যেই টপিকটা আছে, এই টপিক থেকে হচ্ছে এই টপিকের আগাগোড়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক থেকে অ্যাডভান্স আমার যখন একটা হোলিস্টিক জানাশোনা যদি থাকে, এই টপিক থেকে যদি আমাদের একটা হোলিস্টিক জানাশোনা থাকে এই জেন্ডারের টপিক থেকে, তাইলেই হচ্ছে এই অধ্যায় থেকে আমার যেই প্রশ্ন আসুক না কেন আমিই পারবো। তাহলে আমরা যদি একটু বিগত সালের প্রশ্নটা দেখি যে এই যে লৈঙ্গিক যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে হচ্ছে আপনার সৃজনশীল প্যাটার্নে প্রশ্ন আসে। তাহলে সৃজনশীল প্যাটার্নে যদি আমরা একটু দেখি যে 1970-এর দশকের বাংলাদেশ আর 25-এর যে বাংলাদেশ, অর্থাৎ দুইটা সময় সে দিয়েছে, একটা হচ্ছে 70-এর দশকে আর একটা হচ্ছে বর্তমান যে দশক আছে 25-এর দশক। এই সময়টাতে এই দুইটা সময়ের মধ্যে এই যে নারীর যে শ্রম পরিচয়, তারপরে নগরায়ন, তারপরে হচ্ছে ভাষা, তারপরে হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার, এই দুইটা ক্ষেত্রে কোন কোন জায়গায় পরিবর্তন আসছে। তার মানে এটা হচ্ছে এই উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমার যদি A to Z পড়াশোনা না থাকে তাহলে কিন্তু আমার এই প্রশ্নের উত্তর করা সম্ভব না, এবং এই প্রশ্নটা আসছে 47 BCS এ। তাহলে আমরা দেখি যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা সাধারণত যেগুলো পড়ি, উইমেন এম্পাওয়ারমেন্ট কি, তারপর হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট কিভাবে বৃদ্ধি করা যায়, এই জায়গাগুলো আমরা পড়ি। কিন্তু প্রশ্ন আসছে দেখেন একদম হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে একটা তুলনামূলক কম্পারেটিভ অ্যানালাইসিস, যে 70-এর দশকের নারী এবং 25 সালের নারী, এই দুই সময়কার নারীদের মধ্যকার ভাষা রিলেটেড কি কি পরিবর্তন আসছে, নগরায়নের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে, শ্রম পরিচয়ের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে। তার মানে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস, শুধু আর্থসামাজিকই না, বলেছে হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। তাহলে এই অধ্যায়টা যদি আমরা হোলিস্টিক পড়াশোনা না থাকে, হোলিস্টিক মানে কি দেখেন এখানে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে শ্রম পরিচয়। তাহলে আমরা দেখি যে 90-এর দশকে আপনাকে দেখাতে হবে 90-এর দশকে নারীদের শ্রম পরিচয় হচ্ছে অধিকাংশ নারী হচ্ছে গৃহিণী ছিল, তারা হচ্ছে কৃষিকাজে জড়িত ছিল। আর 25-এর দশকের যে নারী, তাদের এই ইকোনমিকতে কি শিফট হয়েছে, তখন অনেক নারী হচ্ছে গৃহবন্দিয়াতে ছিল, হাউসওয়াইফ হিসেবে ছিল। এখন অনেক নারী হচ্ছে নিজেদের ওয়ার্কিং, নিজেদের কাজ নিজেরা করছে, তারা হচ্ছে ধরেন বিভিন্ন নিজেদের আর্নিং সোর্স আছে। তারপর যদি নগরায়নের ক্ষেত্রে দেখেন, নারীদের হচ্ছে ধরেন এই যে শহরে এসে পড়াশোনা করা, মানে গ্রামের সোসাইটি ছেড়ে এসে, মানে এই জায়গাগুলো হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস সে আপনার কাছে জানতে চেয়েছে। তারপরে তথ্য যোগাযোগের ক্ষেত্রে, তা আমরা জানি যে 70-এর দশকের নারীদের তথ্য প্রযুক্তিতে যে অ্যাক্সেস সেটা ছিল না। তো এখন হচ্ছে এই 25-এর দশকের যে নারীদের হচ্ছে তথ্য প্রযুক্তির অ্যাক্সেস কিভাবে শিফট হয়েছে, এটার কারণে আর্থসামাজিক কি পরিবর্তন আসছে, এই জিনিসটা দেখাইতে বলতেছে। তার মানে এখানে একটা টার্মিনোলজিস আছে যেমন ডিজিটাল ডিভাইড। তো আমরা যখন উমেন এম্পাওয়ারমেন্ট পড়বো, আমরা যখন আইসিটিতে ডিজিটাল ডিভাইডটা পড়েছি, সেটা এসে আপনার এখানে যুক্ত করে দিয়েছে। দেখেন যে তথ্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কিরূপ আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। তো এই জায়গায় তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদেরকে দেখাইতে হবে যে আসলে গ্রামের নারীদের তথ্য প্রযুক্তির অ্যাক্সেস এবং শহরের নারীদের তথ্য প্রযুক্তির অ্যাক্সেস, যেহেতু এটা জেন্ডার বেসড কোয়েশ্চেন, এক্ষেত্রে পুরুষদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অ্যাক্সেস, নারীদের তথ্য প্রযুক্তি অ্যাক্সেসের যে তুলনা, এই অ্যাক্সেসগুলোর কারণে তাদের আর্থসামাজিক পরিবর্তন এবং সাংস্কৃতিগত যে পরিবর্তন লক্ষ্য, অর্থাৎ একটা হোলিস্টিক অ্যাপ্রোচে এই প্রশ্নটা করেছে। আমাদের যদি ওভারঅল আলোচনা যদি জ্ঞান না থাকে তাহলে এই ধরনের প্রশ্নে আনসার করা কঠিন। ঠিক একইভাবে যদি বর্ণনামূলক দেখি যে এই যে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে প্রতিবন্ধকগুলা কি কি আছে, এগুলা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি এখানে 46-এও প্রশ্ন আসছে এবং 47-এও প্রশ্ন আসছে। তার মানে এই অধ্যায়টা থেকে রিপিটিটিভ প্রশ্ন আসছে। তার মানে আমার পরবর্তী যে বিসিএস আছে 50 বলি, 51 বলি
মানে এই অধ্যায়টা হচ্ছে রিপিটিটিভ প্রশ্নের জন্য, বা এটা একটা ক্রস কাটিং অধ্যায় হিসেবে আমরা এটাকে জানি। ক্রস কাটিং মানে হচ্ছে এই অধ্যায়টা আমাদের যখন আমরা পড়বো বিস্তারিত, তখন এই পড়াটা আমি কোথায় কোথায় কাজে লাগাইতে পারবো। এখানে বাংলাদেশ বিষয়গুলিতে 20 মার্কের প্রশ্নে কাজে লাগাইতে পারবো। এটা থেকে হচ্ছে বাংলা যে রচনা যদি আসে সেখানে আমি সেখানে উমেন এম্পাওয়ারমেন্টের রচনা আসে সেটা কাজে লাগাইতে পারবো। এই অধ্যায় থেকে হচ্ছে ইংরেজি রচনা আসে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, তারপর হচ্ছে বাংলাদেশের জেন্ডার গ্যাপ নিয়ে, আমি সেই জায়গায় এটা কাজে লাগাইতে পারবো। তার মানে এই অধ্যায়টা যখন আমরা বিস্তারিত পড়ব, বাংলাদেশ বিষয়গুলির পাশাপাশি বাংলা রচনা ইংরেজি রচনাতেও আমরা হেল্প পাবো। তো এখন হচ্ছে এই অধ্যায়টা যেটা করতে হবে, আমরা বললাম যে একটা সৃজনশীল প্যাটার্নে প্রশ্ন আসে, তাই এই অধ্যায় সম্পর্কে ওভারঅল ধারণা আমাদেরকে রাখতে হবে। আর সর্বশেষ অধ্যায় যেটা আছে এটা খুব সিম্পলি তখন বর্ণনা করেছিলাম, সাউন্ডের জন্য অনেকে শুনতে পান নাই, আবার রিপিট করতে হচ্ছে। এই যে স্বাধীনতা যুদ্ধ যেটা, এটার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস বলেছিলাম। একটা জিনিস হচ্ছে এই যে 16টা অধ্যায় আছে, 16টা অধ্যায়ের মধ্যে কিছু অধ্যায় আছে প্রতিবার প্রশ্ন আসে। যেমন আমরা দেখলাম ইকোনমি অধ্যায় থেকে 46-এ 3টা প্রশ্ন 60 মার্কস, 47-এ 3টা প্রশ্ন 60 মার্কস। তার মানে এটা 50তম বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, 51তম বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। আমি যখনই বিসিএস দিব এই অধ্যায়টা, ইকোনমি অধ্যায়টা আমার জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আমরা দেখলাম এই যে জেন্ডার যে ইস্যুটা আছে, টপিকটা আছে, এই টপিক থেকেও মোটামুটি রিপিটিটিভ প্রশ্ন আসে। শুধু বাংলাদেশি আসে না, এটা বাংলা রচনাতেও আসে, ইংরেজি রচনাতেও আসে। তৃতীয়ত এই যে স্বাধীনতা যুদ্ধ যেটা আছে আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই অধ্যায় থেকে প্রতি বিসিএসে মানে একটা বিসিএসও মিস যাবে না, এখান থেকে একটা প্রশ্ন আপনার থাকবেই, মানে মাস্ট। মানে এখানে 20 মার্কস হচ্ছে আপনার অবশ্যই থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কোন প্যাটার্নে প্রশ্ন আসে। আগের কমিশন যারা ছিল বিগত গভর্নমেন্টের আমলে, এখান থেকে যে প্রশ্নটা আসতো আমাদের যে মহান মুক্তিযুদ্ধের যে হিস্ট্রিক্যাল যে ইভেন্টটা আছে, অর্থাৎ 47-এর পাকিস্তান ভাগ থেকে শুরু করে পাকিস্তান রাষ্ট্র হওয়ার পর থেকে যে আমাদের যে ভাষা আন্দোলন 52-এর, তারপর 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, তারপর হচ্ছে আমাদের 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এই যে হিস্ট্রিক্যাল যে ইভেন্ট পাকিস্তান পিরিয়ডে, এই ইভেন্ট থেকে এখান থেকে প্রশ্ন আসতো। তাইলে এই অধ্যায় থেকে হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল ইভেন্ট থেকে একটা প্রশ্ন আসে। এটা হচ্ছে আগের প্যাটার্নে ছিল। এখন নিউলি এই কমিশনের অধীনে, এই কমিশনের অধীনে হিস্ট্রিক্যাল যে ইভেন্টসগুলো আছে সেখান থেকে প্রশ্ন দেয় না। সে যেটা করে আমাদের এখানে হচ্ছে যেই প্রতিরোধ যেটা আছে, মানে রেজিস্ট্যান্স, পাকিস্তান যখন বাংলাদেশে আক্রমণ করে 25শে মার্চ, ওই আক্রমণ করার পর থেকে এখানকার রেজিস্ট্যান্স, মানে আমি এটাকে কিভাবে মোকাবেলা করেছি সামরিকভাবে, কিভাবে প্রতিরোধ করেছি, বিভিন্ন হচ্ছে আমাদের যে সেক্টরাল বাহিনী ছিল, তারপর হচ্ছে আমাদের হচ্ছে যে আঞ্চলিক যে বাহিনীগুলো ছিল, এই যে প্রতিরোধ বা রেজিস্ট্যান্স যেটা আছে, এই জায়গা থেকে হচ্ছে 46 এবং হচ্ছে 47-এ প্রশ্ন আসে। তার মানে আগে আসতো আমার হিস্ট্রিক্যাল ইভেন্টগুলা, আর এখন আসতেছে রেজিস্ট্যান্স। তো এখন ভবিষ্যতে এই দুইটার সাথে আরেকটা কি যুক্ত হইতে পারে, ভবিষ্যতে এই দুইটার সাথে যুক্ত হতে পারে আমাদের এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিদেশিদের যে অবদান, মানে বিদেশি হচ্ছে যে রাশিয়া, যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে বিভিন্ন বিদেশি যে হচ্ছে নাগরিক যারা আছে তাদের অবদান, এটা একটা নতুন করে সেগমেন্ট বের হবে এখানে। তাহলে এখানে হচ্ছে বিদেশিদের অবদান, আরেকটা হচ্ছে এখানে ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা আছে, কালচারাল সাইড থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, পাশাপাশি হচ্ছে আমাদের এখানে হচ্ছে মুক্তিযুদ্ধের হচ্ছে নারীদের অবদান, মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধা। তার মানে আমরা এই স্বাধীনতা যুদ্ধ থেকে এটা নিশ্চিত যে একটা প্রশ্ন এখানে থাকবে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে আমরা 4টা প্যাটার্নে ভাগ করেছি। একটা হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট, এটা আমরা পড়বো। দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে আমাদের এখানে নিউ ট্রেন্ডস, যেটা যেটা হচ্ছে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ যুদ্ধ, যেটা পাকিস্তানিকে মোকাবেলা করা, এই প্যাটার্ন থেকে 46, 47 দুইটা বিসিএসে আসছে এটা। 3 নাম্বার হচ্ছে আমাদের এখানে আরেকটা প্যাটার্ন বাকি আছে যেটা থেকে এখনো প্রশ্ন আসেনি বাট সম্ভাবনা আছে, বিদেশি নাগরিক, বিদেশি সাংবাদিক, তারপর হচ্ছে বৈশ্বিক যে রাষ্ট্রগুলা তৎকালীন ভূরাজনীতি বা আমাদের যে হচ্ছে স্নায়ুযুদ্ধ ছিল কোল্ড ওয়ার, ওই সময়কার যে পরিস্থিতি, ওই জায়গাটা বাকি আছে। আর একটা হচ্ছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান বা ওই বেতার কেন্দ্রের সাংস্কৃতিক যে দিকগুলা, মানে সাংস্কৃতিকতাভাবে মুক্তিযুদ্ধের প্রতি যে আমাদের উদ্বুদ্ধ করেন সেটা। আরেকটা হচ্ছে নারী মুক্তিযোদ্ধাদের যে অবদান বা নারীদের ক্ষেত্রে হচ্ছে যেই যুদ্ধে হচ্ছে নারীদের প্রতি যে অবিচার, যে অন্যায় যেটা ছিল, ওইটাকে কেন্দ্র করেও এখানে প্রশ্ন আসতে পারে। তাহলে এই স্বাধীনতা যুদ্ধ অধ্যায়টা যখন পড়বো আমরা, তখন এই 4টা জিনিস ফোকাস রেখে
পড়বো। তার মানে এই যে পরীক্ষায় যদি আমরা প্রশ্নগুলা দেখি তাহলে কি কি প্যাটার্ন, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ইভেন্ট ডেসক্রিপশন। ইভেন্ট ডেসক্রিপশন মানে ওই যে 47 থেকে 71 পর্যন্ত। আর দুইটা প্যাটার্ন আমরা হচ্ছে পড়ার সময় যুক্ত করলাম, সাংস্কৃতিগত দিকটা, আরেকটা হচ্ছে বিদেশিদের যে অবদান সেই জিনিসটা। তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে 16টা অধ্যায়ের মানে কিভাবে আমরা পড়বো সেটা, বা আপনারা পড়বেন। এখন হচ্ছে এই যে পড়াটা, আমরা তো 16টা অধ্যায়, এখন আমরা হচ্ছে যারা 50 বিসিএস আমরা হচ্ছে সময় পাবো কয়দিন? তাহলে 50-এর জন্য আমরা হচ্ছে সময় পাচ্ছি মাত্র 2 মাস। 2 মাসে হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ বিষয় বলে আমরা হচ্ছে 12 থেকে 15টা ক্লাস, আর যারা 51তম তাদেরকে তো আমরা 16টা অধ্যায় ভেঙে ভেঙে একদম বিস্তারিত এ টু জেড আমরা হচ্ছে পড়বো। তো এখন এই যে 2 মাসে বা আমরা 51তম জন্য পড়ি না কেন, আমরা হচ্ছে এই পুরো পড়াটাকে, বাংলাদেশ তো হিউজ সিলেবাস আমরা এতক্ষণে দেখলাম, এটাকে আমরা একটু শর্ট করে নিয়ে আসবো পড়ার সময়। কিভাবে শর্ট করব? আমরা এই 16টা অধ্যায়কে ক্যাটাগরাইজ করব, 5টা ক্যাটাগরিতে ভাগ করব। একটা ক্যাটাগরি হচ্ছে আমাদের ইতিহাস, ভূখণ্ড, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ, এই ক্যাটাগরিটা, অর্থাৎ আমাদের রুট যেটা, মানে আমাদের ল্যান্ড, আমাদের যে ভূমি যেটা জিওগ্রাফি, তাহলে আমাদের জিওগ্রাফি এটাতে আসছে, এই প্যাটার্নে পড়বো। জিওগ্রাফি পড়ার পর আমরা জানি যে জিওগ্রাফিতে কি বাস করে, ল্যান্ডের জনগণ, এই জনসংখ্যাটা আমরা পড়বো, জনসংখ্যার অধ্যায়টা। তারপরে এই জনসংখ্যাগত এই জায়গার যে সংস্কৃতি ইতিহাস আছে এই অধ্যায়টা পড়বো। তারপরে আমাদের এই স্বাধীনতা যুদ্ধ, অর্থাৎ এই প্যাটার্নটাতে আমরা হচ্ছে পার্টটাতে হিস্ট্রি পার্টটা আমরা পড়ে ফেলবো। তো আমরা হচ্ছে যেটা করব, এই সেকেন্ড পার্টে যেটা করব, হিস্ট্রির যে পার্টটা আছে, মানে আমরা ক্যাটাগরাইজ করব, ক্যাটাগরি করে হিস্ট্রি রিলেটেড যে 4টা অধ্যায় এখানে আছে, 4টা অধ্যায় একসাথে পড়বো। কেন একসাথে পড়বো? আমরা দেখলাম যে সৃজনশীল প্যাটার্নে যে প্রশ্নগুলো আসছে, যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে প্রশ্ন আসতেছে, মানে একটা পুরো ওভারঅল অধ্যায় সম্পর্কে জানা না থাকলে আনসার করা যায় না। দ্বিতীয়ত আমরা দেখলাম যে এক অধ্যায়ের সাথে আরেক অধ্যায়কে কানেক্ট করে প্রশ্ন করতেছে, ইকোনমির সাথে আমাকে কানেক্ট করতেছে আইসিটি অধ্যায়ের, আমার সংবিধানের সাথে আমার কানেক্ট করতেছে পলিটিক্যাল পার্টিজ অধ্যায়ের, আমার সংস্কৃতির সাথে আমার কানেক্ট করতেছে রাজনৈতিক দলগুলাকে। তার মানে হচ্ছে আমাকে এমনভাবে পড়তে হবে যে ক্যাটাগরাইজ করে। তাহলে আমরা একটা ক্যাটাগরাইজ হিস্ট্রি রিলেটেড, একটা ক্যাটাগরাইজ, আরেকটা ক্যাটাগরাইজ হচ্ছে অর্থনীতি ও সাম্প্রতিক উন্নয়ন। তাহলে অর্থনীতির মধ্যে 3টা অধ্যায় আছে, 16টা অধ্যায়ের মধ্যে এই 3টাকে আমরা একসাথে পড়ব। সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি, আর একটা হচ্ছে বিশ্বায়ন। তা আমরা দেখেছিলাম না যে অর্থনীতি থেকে যে প্রশ্নগুলো আসছে, দেখবেন যে এই প্রাকৃতিক সম্পদের সাথে কানেক্ট করে দেয়, আবার হচ্ছে বিশ্বায়নের সাথেও কানেক্ট করে আসে। তার মানে হচ্ছে আমরা এটাকে যেটা করেছি, এই প্রশ্নগুলোর প্যাটার্ন আমি যখন অ্যানালাইসিস করলাম তখন দেখলাম যে এই অধ্যায় থেকে যখন প্রশ্ন দেয় তখন সে শুধু এই অধ্যায়ের মধ্যে সে সীমিত থাকে না, সে কি করে এই অধ্যায়ের সাথে প্রশ্ন করার ক্ষেত্রে সে এই অধ্যায়কেও আবার সে অন্তর্ভুক্ত করে। তো সেক্ষেত্রে আমরা এই ক্যাটাগরাইজ করে পড়লে আপনাদের জন্য আরেকটু বেশি ইজি হবে প্রশ্নের প্যাটার্নটা ধরতে। তারপর হচ্ছে বাংলাদেশের রাজনীতির নিয়ে যে অধ্যায়গুলো আছে, 16টা অধ্যায়, ওই অধ্যায়কে আমরা একটা পলিটিক্স, রাষ্ট্র, রাজনীতি, সংবিধান, এই ক্যাটাগরিতে পড়বো। অর্থাৎ আমাদের সংবিধান নিয়ে, সরকার আইন নিয়ে, রাজনৈতিক দল নিয়ে, নির্বাচনী ব্যবস্থা নিয়ে, সুশীল সমাজ নিয়ে, এই যে 5টা অধ্যায় আছে যেগুলো পলিটিক্স সম্পর্কিত। তাহলে এই 5টা অধ্যায় আমরা যখন পড়বো, এই 5টা অধ্যায় সিরিয়ালে পড়বো যেন হচ্ছে সহজে। আর পররাষ্ট্র অধ্যায়, এটা তো আমরা বললাম যে ইন্টারন্যাশনালে আমাদের কভার হয়ে যাবে। আরেকটা অধ্যায়ের নাম আমরা যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে ক্রস কাটিং ইস্যু। তাহলে ক্রস কাটিং ইস্যু মানে কি? যে ইস্যুটা হচ্ছে আমার একটা হোলিস্টিক অ্যাপ্রোচে সম্পূর্ণ এ টু জেড পড়তে হবে, যেটা পড়লে আমার আন্তর্জাতিক বিষয়গুলিতে হেল্প করবে, বাংলা রচনাতে হেল্প করবে, ইংরেজি রচনাতে হেল্প করবে, ইংরেজি প্যাসেজে হেল্প করবে। তাহলে এরকম হচ্ছে 3টা অধ্যায় আমরা একসাথে পড়বো। তাহলে এই ক্রস কাটিং ইস্যু 3টা কি কি? যে বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আমরা দেখেছি ইন্টারন্যাশনালে ক্লাইমেট আছে, বাংলা রচনাতে ক্লাইমেট আসে, ইংরেজি রচনাতে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসে, তার মানে এটা ক্রস কাটিং ইস্যু। 10ম অধ্যায় যেটা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, এটা আমরা জানি যে এটা ইন্টারন্যাশনালও আছে তথ্য প্রযুক্তি, এটা হচ্ছে বাংলা রচনায় আছে, ইংরেজি রচনায় আছে, তার মানে এটা ক্রস কাটিং ইস্যু এটা। তারপর হচ্ছে 15ম অধ্যায় যেটা আছে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন নিয়ে, এটাও সব জায়গায় আছে। তার মানে এই যে 3টা, এটা ক্রস কাটিং ইস্যু, এটা হচ্ছে আমরা আলাদা করে পড়বো। তাহলে এখন আমরা যদি দেখি যে বাংলাদেশ বিষয়গুলি যখন আপনি পড়বেন ভালো করে এবং আন্তর্জাতিক বিষয়গুলি, তখন হচ্ছে আপনার এটার বাই প্রোডাক্ট হিসেবে হচ্ছে আপনি 90 মার্কসের যে রচনা আছে বাংলাদেশ বাংলা এবং ইংরেজিতে, এই 90 মার্কসের যে এসে বা রচনা, এটা হচ্ছে অটোমেটিক আপনার কাভার হয়ে যাচ্ছে। রচনার জন্য আসলে খুব বেশি আলাদা করে পড়া লাগে না। কেন? আমরা যদি একটু দেখি,
যে আসলে আসলে 90 মার্কস কাভার হয় কিনা। প্রথমত হচ্ছে রচনার ক্ষেত্রে দুইটা দিক, ধরেন বাংলা যে বিষয়টা আছে, এই বাংলা হচ্ছে দুইটা জায়গা থেকে রচনা আসে। একটা হচ্ছে যদি বিভিন্ন টপিক বেসড রচনা, আরেকটা হচ্ছে শুধুমাত্র বাংলা রচনার দ্বারা, যেহেতু আপনার এটার কাজ কি, এক্সামাইন করবে কি বাংলার ভাষাগত আপনার দক্ষতা আছে কিনা। তো ওই জায়গা থেকে 47 বিসিএস হচ্ছে যে রচনাটা দিচ্ছে, এটা হচ্ছে টপিক বেস দেয় নাই, এটা শুধুমাত্র বাংলা সাহিত্যকে কেন্দ্র করে দিয়েছে। তো যে কারণে 47 বিসিএস এর যে রচনা আলাদা করে আসে নাই, বাংলা সাহিত্য থেকে আসছে যে বাংলা সাহিত্যে তারুণ্য। তো বাংলা সাহিত্যে তারুণ্য কি, এটা তো আসলে কোথাও মিল নাই, এটা শুধু বাংলা সাহিত্য নির্ভরই প্রশ্ন আসছে ভাষাগত যাচাই করার জন্য। তারপরে 47-এ ইংরেজি রচনাটা দেখেন যে ডিজিটাল ডিভাইড নিয়ে আসছে। ইংরেজিতে 25 মার্কসের রচনা ডিজিটাল ডিভাইড নিয়ে আসছে। আবার একইভাবে যে প্যাসেজ যেটা ছিল পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পুরো ইংরেজি প্যাসেজটা ছিল। তাহলে আমরা যে ক্রস কাটিং ইস্যু বললাম না, যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা যখন অধ্যায়টা পড়বো, ওই অধ্যায় রিলেটেড যাদের পড়া ছিল আপনি 47-এ জিজ্ঞেস করে থাকবেন, তারা ওই ইংরেজিতে তাদের জন্য এটা খুবই হেল্প করছে এবং তারা খুবই ভালো পরীক্ষায় আনসার করতে পারছে। ইংরেজি যে প্যাসেজটা ছিল আইসিটি রিলেটেড, আইসিটি রিলেটেড যে অধ্যায়টা, এটা একদম ভালো করে পড়া ছিল, তারাও ইংরেজি প্যাসেজে খুব হেল্প পাইছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ডিজিটাল ডিভাইড নিয়ে যে রচনাটা আসছে, এই টপিকটা অনেকে আসলে জানেই না, কিন্তু আইসিটি অধ্যায়ে আমরা হচ্ছে ডিজিটাল ডিভাইডটা পড়েছিলাম। যে ডিজিটাল ডিভাইড মানে হচ্ছে আপনার প্রযুক্তিগত যে বৈষম্য, যে শহরের প্রযুক্তির অ্যাক্সেস, গ্রামের প্রযুক্তির অ্যাক্সেস, পুরুষদের প্রযুক্তির অ্যাক্সেস ভার্সাস নারীদের প্রযুক্তির অ্যাক্সেস, এই অ্যাক্সেসের ডিফারেন্সিয়েটের কারণে, বৈষম্যের কারণে কি ধরনের প্রভাব পড়তেছে, এটা হচ্ছে ডিজিটাল ডিভাইড। তো ইংরেজিতে আসে, তার মানে 47 বিসিএসে ইংরেজি যে রচনা আসছে সেটা আপনার বাংলাদেশ বিষয়াবলীর প্রিপারেশন থেকে আসছে। 46 বিসিএস যদি দেখেন আপনি, 46 বিসিএসে বাংলার রচনা আসছে 21 শতকের পৃথিবী ও গণতান্ত্রিক রাষ্ট্র। আচ্ছা, 21 শতকের পৃথিবী গণতান্ত্রিক রাষ্ট্র, এই টপিকটা আপনি কোথায় পড়েছেন বলেন তো? এটা হচ্ছে আমরা এই যে গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের অধ্যায়গুলো যখন আমরা পড়বো, পলিটিক্যাল পার্টি, ইলেকশন কমিশন, বাংলাদেশের সংবিধান, এই জায়গা থেকেই, তার মানে বাংলাদেশ বিষয়াবলী থেকেই মূলত রচনাটা বেসিক থেকে আসে। 46-এ ইংরেজি কি আসছে, ক্লাইমেট চেঞ্জ এবং ব্লু ইকোনমি নিয়ে দুইটা রচনা আসছে। ক্লাইমেট চেঞ্জ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনারা পড়বেন। ক্লাইমেট চেঞ্জ নিয়ে রচনা আসছে, আবার ব্লু ইকোনমি, দুইটাই আসছে। তার মানে এই যে ব্লু ইকোনমি, এটা আমরা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি অধ্যায়, এটা আমরা বিস্তারিত পড়বো। তার মানে হচ্ছে আপনার রচনাও কিন্তু বাংলাদেশ বিষয়াবলী থেকে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আসতেছে। আমরা যদি 45তম বিসিএস দেখি, আমরা যদি একটু 45তম বিসিএস দেখি, তাহলে দেখি যে বাংলা রচনা কি নিয়ে আসছে, ইন্টারনেটের সংস্কৃতি ও বিশ্ব ব্যবস্থা। তাহলে এই যে ইন্টারনেট সংস্কৃতি, আমরা বললাম যে বাংলাদেশের তৃতীয় অধ্যায় যখন আমরা পড়বো বাংলাদেশের সংস্কৃতি, তখন কিন্তু সংস্কৃতিতে বিশ্বায়নের কারণে কি কি প্রভাব, কি কি চ্যালেঞ্জেস, এটার উত্তরণের হয়ে আমরা বিস্তারিত পড়বো। তো ওই জায়গা থেকে এই হুবহু, তারপর বিশ্ব ব্যবস্থা দেখেন, অর্ধেক আন্তর্জাতিক অর্ধেক বাংলাদেশ বিষয়াবলী, অর্থাৎ মূলত আপনাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি থেকে এই রচনাটা আসছে। 45 ইংরেজি রচনা দেখেন, ওয়ার্ল্ড রিফিউজি প্রোগ্রাম। তাহলে এই যে রিফিউজি, শরণার্থী যেটা আছে, এটা হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পড়া। 44তম বিসিএসে দেখেন, বাংলাদেশ বিষয়াবলীতে রচনা আসছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আপনার ইন্টারন্যাশনাল এম্পিরিক্যাল পার্ট এবং প্রবলেম সলভিং এর অংশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক আপনি পড়ে ফেলতেছেন। 44তমতে ইংরেজিতে রচনা আসছে রাশিয়া ইউক্রেন ওয়ার অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট। তাহলে এই যে বাংলাদেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কি কি প্রভাব পড়ছে, ওইটা ওই সময় 44-এ যারা ছিল তারা কিন্তু এটা ইন্টারন্যাশনালে পড়েছে, এবং আমার যে সাপ্লিমেন্টটা যখন ছিল তখন কিন্তু এটা ছিল একদম হুবহু ছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের ইকোনমিক প্রভাবগুলো কি। তার মানে আমি আপনাকে দেখাইতে চেয়েছি যে লাস্ট যে 5টা বিসিএস এ যেই রচনাগুলো আসছে বাংলা এবং ইংরেজিতে 90 মার্কসের, 5টা বিসিএস এর রচনা মূলত আসতেছে আপনার বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর। যদি আপনার প্রিপারেশন ভালো থাকে তাহলে আপনার রচনা দেখেন, রচনা আপনার ওই জায়গা থেকেই আসতেছে। তার মানে আমি বোঝানোর চেষ্টা করলাম, বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতিটা যদি আপনার ওয়েল অর্গানাইজ থাকে, তাহলে হচ্ছে রচনার, যদি সাহিত্যগত রচনা না আসে, যেমন যে বাংলা সাহিত্যে তারুণ্য, এটা তো আর বাংলাদেশ বিষয়াবলী থেকে আপনি পারবেন না, এটা তো আর আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পারবেন। এটা মানে বাংলা বিষয়াবলী যাদের জানাশোনা আছে তারাই পারবে। সাহিত্য রিলেটেড ছাড়া যদি টপিক বেসড রচনা আসে, তাহলে দেখবেন যে এই টপিক বেসড রচনাগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকেই আসতেছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আর সহায়ক বই হিসেবে হচ্ছে কি পড়বেন, আমি তো আপনাদেরকে হচ্ছে স্লাইডগুলো দিয়ে দিব,
মানে প্রত্যেকটা টপিক ওয়াইজ। পাশাপাশি সহায়ক বই হিসেবে হচ্ছে আমাদের রিটেনের যে বইটা থাকবে, মানে যে বইটা আসবে সামনে, এই যে মিরাজ মিয়াজ পিসিএস লিখিত বিষয়াবলী, অর্থাৎ লিখিতের এই যে 16টা অধ্যায় নিয়ে একটা বই আসবে, ওই বইটা হচ্ছে আপনার কাছে হচ্ছে সংগ্রহে আপনি চাইলে রেখে রেখে দিতে পারেন। আর তাছাড়া হচ্ছে শুধু শীটগুলো পড়লেও আপনি পারেন। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে শীট আর বই কোনটা সংগ্রহ করবো। শীট যেহেতু আপনার কয়েকদিন পর পর প্রিন্ট করতে হবে, এই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে বইটা থাকলে ভালো, যে একসাথে সবগুলো কন্টেন্ট আছে, তাও থাকবে। এবং হচ্ছে শীটে যেটা করব, বইয়ে যেগুলো হচ্ছে অতিরিক্ত আমাদেরকে পরীক্ষা কেন্দ্রিক, যে বিভিন্ন স্পেসিফিক কিওয়ার্ড টাইপের পরীক্ষা কেন্দ্রিক, ওগুলো শীটে যখন দিব ওগুলো আলাদা করে ওখানে আপনাদেরকে মার্ক করে দিয়ে দেওয়া হবে যে এই জিনিসগুলো বইয়ে নাই, শীটে আছে, তাহলে শীটে এক নজর দেখে ফেললেই হবে। আর এই যে প্রশ্ন হচ্ছে, এখানে দুইটা প্রশ্ন আমি অ্যাড করেছিলাম। এটা হচ্ছে একটা বাংলাদেশ বিষয়াবলীর, এটা হচ্ছে আমাদের 46-এর প্রশ্ন, আর এটা হচ্ছে 47-এর প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিয়েছি, যে এই প্রশ্ন দুইটা পড়বেন, পড়ে দেখবেন যে আপনারা যেটা করবেন, পত্রিকাগুলোর হচ্ছে, পত্রিকা তো পড়বেন এখন, তাহলে এই যে আজকে ক্লাসটা করার পর আপনি তো বুঝে গেছেন যে বাংলাদেশের সিলেবাসে কি কি টপিক আছে, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ। তাহলে আপনি যখন পত্রিকা আপনার কাছে আসবে, পত্রিকা যখন একটা এডিটোরিয়াল দেখবেন, আপনি সব এডিটোরিয়াল পড়তে যাবেন না, কারণ আপনার সময় কম। যে কারণে আপনি যেটা করবেন, ধরেন পত্রিকায় একটা এডিটোরিয়াল আপনার সামনে আসছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে, তার মানে কি আপনার মাথায় ইনস্ট্যান্ট চলে আসবে এটা তো বাংলাদেশ বিষয়াবলীতে যে জিওগ্রাফিক্যাল যে অধ্যায় আছে, ডেমোগ্রাফিক ফিচার্স যে অধ্যায়টা আছে, অ্যান্ড ইথনিক বা কালচারাল ডাইভার্সিটি, তো ওই অধ্যায়ের সাথে কানেক্টেড। তার মানে আপনি দেখতেছেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আপনার এখানে অধ্যায় আছে, ওইটা নিয়ে একটা কলাম আছে, তাহলে ওইটা এক নজরে আপনি দেখতে পারলেন। ধরেন আপনার পত্রিকায় একটা কলাম আসছে যে বাংলাদেশের সার্কুলার আপনার কৃষি নিয়ে বা পার্সিজন এগ্রিকালচার নিয়ে, তাহলে পার্সিজন এগ্রিকালচার, সার্কুলার, এগুলো হচ্ছে আপনার এই যে কৃষি যেটা আছে, এটার একটা রিসেন্ট ট্রেন্ডস বা কৃষির একটা মডার্ন ডেভেলপমেন্ট, সার্কুলার এগ্রিকালচার, পার্সিজন এগ্রিকালচার, এগুলো আমরা বিস্তারিত কৃষিতে পড়বো। এগুলো নিয়ে কিন্তু পত্রিকায় লেখা হচ্ছে কলাম। তার মানে কৃষি নিয়ে যখন, কৃষি ব্যবস্থার চ্যালেঞ্জ, এটা থেকে উত্তরণের উপায় নিয়ে যখন একটা কলাম সামনে আসবে, তখন আবার এটা তো আমার বাংলাদেশ বিষয়াবলী টপিকে আছে। তার মানে আপনার এই টপিকগুলো সম্পর্কে যখন জানাশোনা থাকবে, কোন পত্রিকার কোনটা পড়বেন কি না পড়বেন, আপনি অটো জেনে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে প্রশ্নগুলো যদি আপনি দেখেন, হয়তোবা সর্বোচ্চ গেলে একটা প্রশ্ন পাবেন, যে প্রশ্নটার উত্তর আপনি পত্রিকার কলাম পড়ে আনসার করতে পারবেন। তো পত্রিকার কলামে একদম বর্তমানে যারা লেখে ওইভাবে খুব ভালো লেখক আমি দেখি না, যারা কলামগুলো লেখে খুবই ভাষা ভাষা, মাঝে মাঝে এক্সিলেন্ট কিছু কলাম থাকে, বিশেষ করে যেগুলো কৃষি নিয়ে, তারপর হচ্ছে ইকোনমি নিয়ে। তো এইগুলো হচ্ছে পত্রিকা তো আপনি পড়বেন বেসিকটা জানার জন্য, এবং পত্রিকার সব কলাম পড়ে সময় নষ্ট করবেন না, আপনার এই টপিকের সাথে কানেক্টেড যেই কলামগুলো আছে সেগুলো হচ্ছে আপনি পড়বেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে ক্লাস। ক্লাসটা একটু দীর্ঘ সময় হয়েছে, পাশাপাশি হচ্ছে মাঝখানে একটু, মানে দীর্ঘ সময় ক্লাস থাকার কারণে আমাদের যে ইয়ারফোন, এটার আসলে চার্জ মেবি শেষ হয়ে গিয়েছিল, যে কারণে একটু মাঝখানে সমস্যা হয়েছে। একটু কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর বিশেষ করে হচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে এই যে সিলেবাসটার যে অ্যানালাইসিস, এটা কিন্তু আপনি কোথাও পাবেন না। তো এটার পিছনে অনেক শ্রম দিতে হয়েছে, এটার পিছনে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন হচ্ছে আমাদের এই স্লাইডগুলো, তারপর হচ্ছে ক্লাসগুলো ডাউনলোড করে বিভিন্ন পাইরেট যে কোর্সগুলো আছে, সেখানে হচ্ছে আপনারা এগুলো অ্যাভেলেবল করে দেন, যেটা আসলে ইথিক্যালিও জাস্টিফাইড না। দ্বিতীয়ত একজনের যে পরিশ্রম, যে সেবাটা আপনি নিচ্ছেন, সেই সেবাটাও তো আপনার জাস্টিফাই না। তো একটা ভালো কাজ করবেন আপনি, আপনি হচ্ছে বিসিএস এর মতো জায়গায় যাবেন, রাষ্ট্রের পলিসি মেকিংয়ে যাবেন, আপনি পভার্টি ইরাডিকেশন করবেন, আমাদের হিউম্যান সোসাইটিকে মানব সম্পদে রূপান্তরিত করবেন, আপনি হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রায় আপনি ভূমিকা রাখবেন। এক্ষেত্রে আপনার শুরুটাই যদি ইলিগাল হয় বা নৈতিকভাবে অনুচিত হয়, তাহলে আশা করি যে এটা আসলে আপনার বিবেকে হচ্ছে বাধার কথা। তো এই কাজগুলো, অনৈতিক কাজগুলো করবেন না, পাইরেসি করবেন না, এবং যারা হচ্ছে পাইরেসি জায়গা থেকে এগুলো কালেক্ট করার চেষ্টা করেন, অ্যাক্সেস করার চেষ্টা করেন, তারা যদি এই ক্লাসটা দেখে থাকেন, আশা করি পরবর্তীতে এগুলো করবেন না আপনারা, কারণ এটা নৈতিকভাবে ঠিক না, প্রচুর পরিশ্রম এখানে দিতে হয়। তো এখন হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, একটু জাস্ট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত করে ফেলেন। ভাই একটু জুমটা আনমিউট করে দিন।
হুম। ও আপনাদের পিডিএফ এটা হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আপনাদের যেই প্রাইভেট যে পেজ আছে ওই গ্রুপে হচ্ছে আমরা এটা আপলোড দিয়ে দিব, আর হোয়াটসঅ্যাপও দিয়ে দেওয়া হবে। ও ক্লাসগুলো পড়লে পত্রিকা না পড়লে, আপনারা যারা হচ্ছে 50তম বিসিএস যাদের, তাদের হচ্ছে যেহেতু সময় 2 মাস, আপনারা হচ্ছে পিডিএফ বিভিন্ন পত্রিকার কলাম টলাম না পড়লেও হবে। কারণ খুব 2 মাস অল্প সময়ের মধ্যে আপনার অনেক বিষয় পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, আপনার হচ্ছে আইসিটি পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, অনেক পড়া। তো যে ক্ষেত্রে আপনি যদি এক বিষয়ে যদি অধিক ফোকাস দিতে চান তাহলে অন্যগুলোতে খারাপ করবেন। তো যে কারণে আমরা চেষ্টা করব মোটামুটি এমনভাবে পড়ানোর যাতে আপনার পত্রিকাটা খুব কম পড়লেও হয়। আর গুরুত্বপূর্ণ কলাম আমার সামনে যেগুলো আসে ওগুলো আমি চেষ্টা করবো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আর তাহলে শেষ করে দিই নাকি? রমজানের ক্লাসটা হচ্ছে কখন, এটা একটু আমরা জাস্ট আপনাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, ওখানে একটু মতামত দেবো যে 9টায় রাখবো নাকি হচ্ছে তারাবির জন্য 1 ঘন্টা পিছিয়ে 10টায় নিব, এটা একটু গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব। ওই পত্রিকার ক্ষেত্রে তো আপনাদেরকে বললাম, আমার সামনে হচ্ছে যেটা আমি দেখি যে গুরুত্বপূর্ণ ওইটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর শিটগুলো ভালো করে পড়লে পত্রিকা আশা করি যে লাগবে না। ঠিক আছে তাহলে ভাই আজকে রেখে দিই নাকি? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 20 মার্কসের জন্য কত পেজ? আচ্ছা, এই লেখা নিয়ে এটা আমরা হচ্ছে যখন টপিক ভিত্তিক যখন আমরা সিলেবাস নিয়ে পড়াশোনা করব, তখন একদিন আমরা হচ্ছে এই লেখার স্ট্র্যাটেজি নিয়ে একদিন বলে দেবো আর কি। আজকে এটা নিয়ে বললে অনেক সময় চলে যাবে। মিউট করে দেন। আমরা যারা কি গুগলে ক্লাস করতেছিলাম, প্রায় সময় আমাদের যেটা হচ্ছে যে লেখাগুলো ব্লার আসতেছে এবং একটা হচ্ছে তাদের স্থানটা ক্লিয়ার না, সেটা একটু দেখবেন। আচ্ছা আচ্ছা, এটা ঠিক করে দেবেন। অনেকের নেট প্রবলেম থাকে তো, আচ্ছা তো তাদেরকে বলবেন যে আপনারা ফেসবুক থেকে করবেন, ফেসবুক লেট থাকে বেশি। শেষ করে দিন। আচ্ছা, শেষ করে দিন।